আস্তে আস্তে দেখতে দেখতে আমরা অনেকগুলো লাইভ প্রোগ্রাম করলাম আপনাদের সাথে। আজকে আমাদের অষ্টম লাইভ সেশন। সালাউদ্দিন ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। আমাদের এই যে মেন্টরশিপ প্রোগ্রাম করলাম আমরা, আজকে দিয়ে তো 8টা সেশন। এইরকম প্রোগ্রাম আপনারা আরো আসলে মানে চান কিনা, বা আরো কোন ধরনের এরকম মানে প্রোগ্রাম গুলো আমরা করতে পারি, এটা আমাদেরকে একটু চ্যাটে লিখে জানাতে পারেন, তাহলে আমি নেক্সটে ওই ধরনের সেশন গুলোর অ্যারেঞ্জ করব। দেখেন, আমি আপনাদেরকে আজকে কিছু নাম্বার শেয়ার করব। যেই নাম্বারগুলো আপনারা আহ, মানে জানা থাকলে আমাদের মানে বুঝতে সুবিধা হবে যে কেন আসলে এই বর্তমানে টেকের ওপরে আপনার ক্যারিয়ারকে আপনি মানে গড়তে পারেন আর কি। হ্যাঁ, আমাদের দেখেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা তথ্য অনুযায়ী 2025 সালের মধ্যে বিশ্বজুড়ে 85 মিলিয়ন কর্মসংস্থান প্রযুক্তিগত দক্ষতার উপর নির্ভরশীল হবে। তো এই এত বড় একটা ফিগার দেখে আমরা অবশ্যই সবাই বুঝতে পারতেছি যে আমাদের এই টেক ওয়ার্ল্ডে, এই টেক ফিল্ডে আমাদের ক্যারিয়ারকে আমরা নিঃসন্দেহে আমরা গড়তে পারি। তো এরকম আরো অনেক গবেষণা আছে, যেমন বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর প্রায় 40% কাজ আগামী দশকের মধ্যে, মানে আগামী 10 বছরের মধ্যে প্রযুক্তি নির্ভর হবে। তো 40% যদি আমাদের মানে প্রযুক্তি নির্ভর মানে চাকরি যদি ইয়ে হয়, ইনক্রিজ হয়, তাহলে সেক্ষেত্রে নিঃসন্দেহে সেটা আমাদের জন্য মানে অনেক ভালো একটা কিছু হবে। কিন্তু এইটার প্রেক্ষিতে আবার আমি আরেকটা জিনিস যেটা বলবো, যে আমরা বর্তমানে ফ্রিল্যান্সিং বলেন বা এই যে টেকনোলজিতে যারা ধরেন সুইচ করতে চায় বা টেকনোলজিতে যারা আসতে চায়, তারা যে জিনিসটা হয় যে আমরা আমাদের স্কিলটাকে কিন্তু আসলে সেই লেভেলে কিন্তু আমরা কিন্তু মানে স্কিল ডেভেলপমেন্টের উপর আমরা কাজ করি না। যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের দেশে মানে প্রায় 10 লাখেরও বেশি প্রতি বছর মানে ভার্সিটি থেকে বের হচ্ছে। বাট এই 10%-এর 10 লাখেরও বেশি বের হচ্ছে। তো এদের মধ্যে কিন্তু মানে সবাই কিন্তু মানে প্রায় 50%-এর বেশি কিন্তু ধরেন আপনার মানে বেকার থাকছে। আবার এদিকে অন্যদিকে কি হচ্ছে যে আমাদের যারা মানে যে সমস্ত প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু এই এমপ্লয় গুলো কিন্তু খুঁজতেছে, তারা কিন্তু এই এমপ্লয় পাচ্ছে না। তাহলে দেখেন, প্রবলেম কিন্তু দুই জায়গাতে। একটা হলো যারা মানে ভার্সিটি থেকে পাশ করে বেরোচ্ছে তারা জব পাচ্ছে না, আবার যারা চাকরি দিবে তারা আবার দেখা গেলো যে ওই স্কিলের লোকগুলো পাচ্ছে না। তাইলে এইখানটাতে আমাদের লার্নিংটা হলো যে আমরা যদি আমাদের স্কিলটা ডেভেলপমেন্ট নিয়ে যদি কাজ করি, ভার্সিটি থেকে আমরা মানে একটা সার্টিফিকেট পেলাম, বাট এই সার্টিফিকেটের পরে আমরা যদি এটাকে এনাফ মনে করি, তাহলে এই জায়গাটাতে আমাদের জন্য মানে অনেক বড় বড় একটা ভুল হয়ে যাবে। হুম। অনেকে দেখেন, অনেকে কিন্তু ভার্সিটি শেষ করার আগে থেকেই ধরেন জব করছেন। কারণ কি, সে তার স্কিল মানে সে যেই সেক্টরে কাজ করতে চায়, সেই তার উপর ভিত্তি করে সে তার স্কিলটাকে ধরেন মানে স্কিল ডেভেলপমেন্টের উপর সময় দিচ্ছে। সে সেখানে মানে ভার্সিটি শেষ করার আগে থেকে জব পাচ্ছে। এরকম দেখবেন যে আপনাদের পরিচিত অনেককেই হয়তো আপনারা পাবেন। তো বাংলাদেশের এখন মানে টোটাল যে জনসংখ্যা, সেই শিক্ষিত বেকার। তাইলে কি যারা এই যে মানে শিক্ষা লাভ করে ভার্সিটি থেকে প্রত্যেক বছর যে মানে বের হচ্ছে, তারা যদি তাদের এই স্কিল ডেভেলপমেন্টের উপরে যদি কাজ করতো, তাহলে কিন্তু দেখেন যারা মানে আহ, মানে শিক্ষিত বেকার না, যারা যারা শিক্ষিত না, যারা এমনি অন্য দিনমজুরি বা ইয়ের কাজ করছেন, তাদের থেকে কিন্তু এই যে আমরা যারা শিক্ষিত, তারা যদি তাদের স্কিল ডেভেলপমেন্ট করে, সেটা হোক না কৃষি কাজ, হোক যে কোনো ফিল্ডে কাজ হোক, তারা কিন্তু মানে তা অন্যদের চেয়ে কিন্তু এগিয়ে থাকতে পারতো। বাট অনলি ফর একটাই রিজন, যে আমরা শুধু আমাদের ওই স্কিল ডেভেলপমেন্ট আমাদেরকে সময় দিচ্ছি না, যার কারণে আমাদের বেকারের সংখ্যা দিন দিন ধরেন অনেক বড় একটা সংখ্যা, এটা বাড়তেছে দিন যাচ্ছে। আর তো এইটাই, এই জন্য আমি বলবো যে আমাদের এই টেক ওয়ার্ল্ডে যদি আপনি আপনার স্কিলকে যদি আপনি মানে করতে চান, তাহলে এটা আপনার জন্য একটা মানে ভালো একটা ডিসিশন হতে পারে। এটা নিয়ে আমাদের আমাদের সাথে আছেন সাইদুর রহমান আকাশ। তো আকাশ তার যে জার্নিটা আছে সেটাও বলবে, এবং এখানে কি অপরচুনিটি আছে, কিভাবে কি শুরু করতে পারেন আপনারা, এটা নিয়ে আকাশ কথা বলবে। আমি আর খুব বেশি সময় নেব না, আর দু একটা কথা বলে ধরেন রেখে দিব। তো
আর 2025 একটা গবেষণা দেখা গেছে যে 2025 সালের মধ্যে 50% কর্মীর নতুন স্কিল শেখার প্রয়োজন হবে। তো এখানটাতে আমরা যারা জুনিয়র হিসেবে কাজ করতেছি বা আমরা যারা ফ্রেশার হিসেবে যারা ইয়ে করছি, তো আমাদের এটা হলো যে এই যে আমাদের অ্যাডাপ্টিবিলিটি, এই অ্যাডাপ্টিবিলিটিটা আমাকে মানে কিন্তু মেনে নিতে হবে। যে আমাকে নতুন স্কিল যদি শেখার প্রয়োজন হয়, তাহলে সেই নতুন স্কিলটা আমাকে শিখতে হবে। আমি যেই স্কিলটা শিখছি এই স্কিল দিয়েই যদি আমি সারা জীবন মানে আমার পার করতে চাই, সেটা কিন্তু ধরেন আমাদের জন্য একটা রং ডিসিশন হয়ে যেতে পারে, ঠিক আছে? যেমন ধরেন আপনারা জানেন অনেকেই যে অনেক বড় বড় কোম্পানি কি হয়েছে যে তারা ওই নতুন অ্যাডাপ্টিবিলিটির সাথে যখন তাদেরকে মানে অ্যাডাপ্ট করে নাই, তখন কিন্তু অনেক কোম্পানিও মানে বন্ধ হয়ে গেছে। ঠিক ওরকম আমরাও যদি আমাদের স্কিল গুলোকে যদি আমরা এই নতুন নতুন যে টেক ওয়ার্ল্ডের যে স্কিল গুলো আছে, এই স্কিল গুলো যদি আমরা মানে অ্যাডাপ্ট না করতে পারি, তাহলে কিন্তু আমাদেরও মানে ইন ফিউচারে হয়তো খারাপ সিচুয়েশন ধরেন আসতেও পারে। আর এই এর পাশাপাশি আমাদের কিন্তু নেটওয়ার্কিং করার গুরুত্বটা কিন্তু মানে অনেক 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 বেশি। নেটওয়ার্কিংটা হলো যে আপনার ধরেন যারা মানে বড় ভাই আছেন বা যারা এই আপনি যেই সেক্টরে কাজ করতে চান, আপনার ক্যারিয়ারকে যেই ইয়েতে আপনি মানে নিয়ে যেতে চান, যেখানটাতে আপনি কাজ করতে চান, সেইখানে সেই ফিল্ডে যারা বড় ভাই আছেন, যারা ট্রেনার আছেন, যারা টিচার আছেন, যারা এরকম জ্ঞানীগুণী আছেন, তাদের সাথে কি করবেন আপনি? মানে কানেকশনে থাকবেন, তাদের সাথে আপনি কথা বলার চেষ্টা করবেন, তাদের সাথে মিশবেন, লিঙ্কডইনে তাদের সাথে আপনি কানেক্টেড থাকতে পারেন। এইটা থাকলে যেই জিনিসটা হবে যে 85% চাকরি নেটওয়ার্কিং এর মাধ্যমে পাওয়া যায়। এরকম একটা গবেষণা করে দেখা গেছে যে 85% চাকরি আপনার নেটওয়ার্কিং এর মাধ্যমে পাওয়া যায়। আসলেও কিন্তু তাই। কারণ একটা জিনিস দেখেন, যখন নাকি চাকরির জন্য একটা মানে সার্কুলার দেওয়া হয়, তখন ইন্টারেস্টিং যে বিষয়টা হয় যে এখানে অনেক ফ্রেশার ধরেন অ্যাপ্লাই করেন, বা যেই ফিল্ডের মানে মানে যেই রোলের জন্য সার্কুলারটা দেওয়া হয়, সেই রোলের বাইরেও অনেক ইররিলেভেন্ট অনেক সিভি পড়ে। তো যার কারণে দেখা যায় যে তখন কি করেন, মানে অনেক কোম্পানির তারা মানে ওই রেফারেন্স থেকে মানে লোক খোঁজার জন্য চেষ্টা করে। তো এখানটাতে একটা ইয়ে হলো যে আপনি যদি আপনার স্কিলটাকে গ্রো করতে থাকেন, আর যদি আপনার ভালো নেটওয়ার্কিং করতে থাকেন, আপনার বড় ভাই যারা আছে বা ইন্ডাস্ট্রির যারা লিডার যারা আছেন, তাদের সাথে যদি আপনি কানেক্টেড থাকেন, তখন যখন ওই ধরনের মানে সার্কুলার গুলো হবে বা ইয়েগুলো হবে, তখন যদি তাদেরকে আপনি ওই রেফারেন্স দিয়ে তাদের কাছে যদি আপনি হেল্প চান, এটা কিন্তু অনেক সময় কিন্তু মানে হেল্প পাওয়া যায়। বা যখন যেই ইন্ডাস্ট্রি লিডারদের সাথে যারা পরিচয় থাকে, তাদের তো অনেক সময় কি আছে যে অনেক কোম্পানি থেকে তাদের কাছে রিকোয়ারমেন্ট আসে যে এরকম আমাদেরকে কি মানে 5 জন ডেভেলপার লাগবে, আপনি কি মানে দিতে পারবেন কিনা, আর্জেন্ট বেসিসে অনেক দরকার হয়, মানে হেড হান্টিং করার প্রয়োজন হয়। তখন কিন্তু তাদের ব্যাকআপ মাইন্ডে কিন্তু থাকে যে যারা তাদের সাথে এরকম ওয়েল কানেক্টেড থাকে, যারা তাদের সাথে রিলেশন থাকে, তারা কিন্তু তাদেরকেই রেফার করে। হ্যাঁ। তো এই জিনিসটার দিকে আমরা যদি খেয়াল করি যে আমরা আমাদের স্কিল ডেভেলপমেন্ট করবো এবং আমরা প্রপার একটা মানে নেটওয়ার্কিং করব, যেটা আমাদের ক্যারিয়ারে আসলে মানে খুবই গুরুত্ব বয়ে আনবে। তো এইখানটাতে এখন আমরা আজকে আমি আর কথা বাড়াবো না, এখন আমি আকাশকে আমি ফ্লোর দিচ্ছি। আকাশ, প্লিজ তুমি তোমার ইয়ে শুরু করো। আসসালামু আলাইকুম সবাইকে। আর আমরা আমাদের সরি আরেকটু বলে দিই, আমরা আমাদের এই লাইভ সেশন শেষের দিকে আমরা কোশ্চেন সেশন দিব। তখন যদি আপনার কোনো মানে কোশ্চেন থাকে থাকে আপনারা কাইন্ডলি এক এক করে কোশ্চেন করবেন, তখন আমরা আপনাদের সাথে আবার ডিসকাস করব। থ্যাংক ইউ সবাইকে। তো সবাইকে আসসালামু আলাইকুম। আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। তো ফার্স্ট অফ অল আলামিন ভাই এবং আইবক্সকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য। এটা আসলে আমার ফার্স্ট সেশন এত মানুষের সাথে। তো আমি আমার এই 3-4 বছরের ক্যারিয়ারে যতটুকু শিখেছি সেটা আজকে শেয়ার করার চেষ্টা করব। আশা করি যারা ফ্রেশার তাদের জন্য এই সেশনটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমি যখন ফ্রেশার ছিলাম, আমি যে চ্যালেঞ্জ গুলা ফেস করেছি বা আমি যে গাইডেন্স গুলা পাই নাই, তো আমি চেষ্টা করব আমার যারা ফ্রেশার বা যারা জুনিয়র আছে তাদের সাথে এগুলা শেয়ার করার জন্য। তো আমাদের আজকের সেশনটা হচ্ছে ইনসাইটস এন্ড গাইডেন্স টু স্টার্ট ইউর টেক ক্যারিয়ার। আমার নাম হচ্ছে সাইদুর রহমান আকাশ। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আকিজ আইবক্স লিমিটেডে আছি। সো প্রথমে যদি একটু জিজ্ঞেস করি যে আপনারা কে কোথা থেকে এই সেশনটা দেখছেন, তাহলে একটু কাইন্ডলি চ্যাট বক্সে একটু জানাবেন যে কে কোথা থেকে এটা দেখছেন। ঢাকার বাইরে থেকে কেউ দেখছেন কিনা, বা ঢাকার মধ্যে থেকে দেখলেও কে কোথা থেকে দেখছেন। ওকে,
ওকে, ঢাকার মধ্যে থেকেই অনেক মানুষ। তো আপনারা কমেন্ট করতে থাকেন, আমি নেক্সট স্লাইডে চলে যাব। তো এখানে যারা আছেন সবাই আসলে জানেন যে আপনারা টেকনোলজি নিয়ে কাজ করেন বলেই আজকে সেশনে আসছেন। তারপর আমি বলি যে অন্যান্য জিনিস রেখে আপনারা টেকনোলজি কেন চুজ করবেন। তো বেসিক্যালি এটার ডিমান্ড কেমন আপনারা অলরেডি জানেন। এটা অলরেডি একটা হাই ডিমান্ডিং জব টেকনোলজি। এমন কোনো সেক্টর নাই যেটার সাথে বর্তমান সময়ে টেকনোলজি অ্যালাইন নাই। তো আপনি হসপিটাল থেকে শুরু করেন, এগ্রিকালচার ক্ষেত্রে শুরু করেন, ফাইন্যান্স ক্ষেত্রে শুরু করেন, প্রতিটা সেক্টরই দেখবেন যে আপনি টেকনোলজি আস্তে আস্তে অ্যালাইন হচ্ছে। এবং অলরেডি এআই যে একটা ইম্প্যাক্ট সারা দুনিয়াতে, এটা আমরা সবাই জানি। এন্ড এখানে একটা পয়েন্ট আছে যে দ্য টেক সেক্টর ইজ এক্সপেক্টেড টু গ্রো বাই 22% ইন নেক্সট ডিকেড। তো আপনারা অলরেডি আন্দাজ করতে পারতেছেন, অলরেডি চ্যাট জিপিটি, জেমিনাই দেখে বুঝতে পারতেছেন যে আসলে টেকনোলজি কত ভাস্টলি আসলে এক্সপ্যান্ড হচ্ছে। আর এটা সেকেন্ড আরেকটা অপরচুনিটি হচ্ছে আপনার ফ্লেক্সিবিলিটি। যেমন আপনার একটা ল্যাপটপ এবং একটা ইন্টারনেট কানেকশন থাকলে আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে বসেই আপনি কি এই টেক সেক্টরে কাজ করতে পারবেন। থার্ড হচ্ছে এটা কন্টিনিউয়াস লার্নিং এর একটা ফ্যাসিলিটিস আছে এখানে। আপনি নতুন নতুন টেকনোলজি আসলে দেখবেন যে সফটওয়্যারের মতো প্রতিটা মানে কিছুদিন পর পরই এক একটা কি ভার্সন আছে, আপডেট আছে। তো টেকনোলজি হচ্ছে নতুন নতুন টেকনোলজি দিন দিন ইন্ট্রোডিউস হচ্ছে। তো এক্সিস্টিং টেকনোলজিরই আবার কি আপগ্রেডেড আসতেছে। তো এখানে সবার লার্নিং এর একটা হিউজ অপরচুনিটিস আছে এবং গ্লোবাল ইম্প্যাক্ট। আপনি এখানে টেকনোলজি চুজ করলে আপনি রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমে কন্ট্রিবিউট করতে পারবেন। আপনি বিভিন্ন রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমের সলিউশন নিয়ে আসতে পারবেন, যেটা আপনার সোসাইটি, আপনার কান্ট্রির পাশাপাশি পুরো ওয়ার্ল্ডে একটা কি হিউজ ইম্প্যাক্ট রাখবে। তো আমার টেকনিক্যাল টেক ক্যারিয়ার স্টার্ট করতে হলে বেসিক্যালি দুই ধরনের স্কিল প্রয়োজন। একটা হচ্ছে টেকনিক্যাল স্কিল, আর একটা হচ্ছে সফট স্কিল। টেকনিক্যাল স্কিল গুলা হচ্ছে কি আমরা যেগুলো ইউনিভার্সিটিতে শিখি বা ইউটিউব দেখে কোর্স করে শিখতে পারি। সফট স্কিল আসলে একটা প্র্যাকটিসের ব্যাপার। এটা আপনি ইউনিভার্সিটিতে শেখাবে, কিন্তু আপনি যদি এটা প্র্যাকটিস না করেন, আপনি যদি নিজে থেকে এটা কি না করেন, তাহলে আসলে করতে পারবেন না। সো টেকনিক্যাল স্কিলের মধ্যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন সি শার্প, পাইথন, জাভাস্ক্রিপ্ট। তো আপনি যদি টেকনোলজি বা টেক ক্যারিয়ারে আসতে চান, আপনাকে অবশ্যই একটা কি টেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি বেসিক নিড। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পাশাপাশি আপনার কিছু টুলসও জানতে হবে, যেখানে আপনি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রান করবেন বা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবেন। যার জন্য হচ্ছে গিট আছে, ভিজুয়াল স্টুডিও আছে, পোস্টম্যান আছে। এই জিনিসগুলা ইউনিভার্সিটি থেকে আপনি শিখবেন। বেসিক অনেক কিছু ইউনিভার্সিটি থেকে শিখতে পারবেন। পাশাপাশি আপনার ইউনিভার্সিটিতে যতটুকু শেখায় এটা আসলে এনাফ না যদি আপনি বাসায় নিজে থেকে টাইম না দেন। আপনি এগুলার পিছনে আপনার ইন্টারেস্ট না থাকে, তাহলে আসলে ইউনিভার্সিটি যতটুকু শেখাবে অতটুকু দিয়ে আপনি শুরু করতে পারবেন না। তো আমি রিকমেন্ড করবো যে ইউনিভার্সিটির পাশাপাশি নিজে থেকে, এখন তো সবকিছু এত ইজিলি অ্যাক্সেস করা যায় এবং এগুলা রিসোর্স অনেক বেশি অ্যাভেলেবল। আপনি গুগল করেন, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন, ইউটিউবে দেখেন, এগুলা খুব সহজে আপনি স্কিল গুলা গ্যাদার করতে পারবেন। তো আপনার পাশাপাশি ডাটাবেজও নলেজ থাকা লাগবে। ডাটাবেজ এমএস এসকিউএল আছে, মঙ্গোডিবি আছে। তো আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন সেটা শিখতে পারেন। তো এই বিষয়ে আমরা সামনে আরো কথা বলবো সামনের স্লাইডে, যে আপনি কোন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন বা কোন ডাটাবেস চুজ করবেন এগুলো নিয়ে। তো সফট স্কিলের মধ্যে আছে হচ্ছে কমিউনিকেশন এন্ড টিম ওয়ার্ক। তো কমিউনিকেশন হচ্ছে আমি যদি বলি টেকনোলজি মানে টেকনিক্যাল স্কিলের পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট স্কিল হচ্ছে কমিউনিকেশন স্কিল। আপনি একটা টিমে যখন কাজ করবেন, আপনি যত ভালোই টেকনিক্যাল নলেজ হন না কেন, যদি আপনার কমিউনিকেশন স্কিল ভালো না থাকে, আপনি একটা টিমে কাজ করতে পারবেন না। আর আপনি একা মানে খুব বেশি দূর যেতে পারবেন না। আপনার অবশ্যই একটা টিম প্রয়োজন হবে যদি আপনি বড় কোনো গোল অ্যাচিভ করতে চান। একা একা একটা সফটওয়্যার হয়তো ডেভেলপ করতে পারবেন, কিন্তু বড় বড় কোনো সফটওয়্যার বা বড় কোনো গোল আপনি অ্যাচিভ করতে পারবেন না যদি আপনি টিম ওয়ার্ক না করেন। আর টিম ওয়ার্কের জন্য আপনার অবশ্যই কমিউনিকেশন দরকার, যে আপনি কোনো প্রবলেম ফেস করতেছেন কিনা, বা আপনি আপনার জুনিয়রকে গাইড করতেছেন কিনা, বা আপনার সুপারভাইজারকে আপনি কাজের আপডেট দিচ্ছেন কিনা, যে ভাই আমার এটা হয়ে গেছে, নেক্সট টাস্ক কি। আপনি এই ধরনের কমিউনিকেশন বা সফট স্কিল যদি আপনি না করেন, না শিখেন, তাহলে আপনি নিজেই দেখবেন যে একটা জায়গায় গিয়ে আপনি স্টাক হয়ে গেছেন। তো অ্যাডাপ্টেবিলিটি টু নিউ চ্যালেঞ্জ। তো আপনি যখন শুরু করবেন, শুরুর দিকে দেখবেন যে আপনি অনেক কিছু জানতেছেন না, অনেক কিছু আপনি শিখতে হচ্ছে নতুন করে। তো এই
চ্যালেঞ্জ গুলাকে হচ্ছে আপনার অ্যাডপ্ট করতে হবে। আপনার যেমনটা আমি বললাম যে ইউনিভার্সিটিতে আপনাকে হয়তো টার্মস গুলার সাথে পরিচয় করে দিবে যে এই এমএস এসকিউএল নামে একটা জিনিস আছে বা এটা এইভাবে কাজ করে। তো এটা নিয়ে আপনার বাসায় গিয়ে আরো বেশি রিসার্চ করতে হবে যেটা আসলে কিভাবে কাজ করে, বা অফিস থেকে আপনাকে কোনো টাস্ক দিলে সেটাকে আপনার চ্যালেঞ্জ হিসেবে অ্যাকসেপ্ট করতে হবে এবং এটাকে কি অ্যাডপ্ট করতে হবে। তো আরেকটা স্কিল হচ্ছে অ্যানালিটিক্যাল থিঙ্কিং। তো এটা আপনি কিভাবে অর্জন করতে পারবেন, এটা আপনারা জানেন যে প্রোগ্রামিং এর সাথে যারা আছেন প্রবলেম সলভিং করা যায় কোড ফোর্সে, হ্যাকার র্যাঙ্কে, তো বিভিন্ন ইয়াও হয়, আমাদের কন্টেস্টও হয় অন সাইট অনলাইন। তো আপনারা ওই প্রবলেম সলভিং গুলো যদি আপনারা করেন তাহলে আপনাদের অ্যানালিটিক্যাল থিঙ্কিং গুলো আপনার করতে কি সহজ হবে, এবং ওই প্রবলেম সলভিং গুলাই যখন আপনারা রিয়েল ওয়ার্ল্ডে টেক ইন্ডাস্ট্রিতে কাজ করবেন সেই অ্যানালিটিক্যাল থিঙ্কিং গুলাই এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো নেক্সট স্লাইডে আপনারা কিভাবে স্টার্ট করবেন। আপনারা তো আগের স্লাইডে জানলেন যে আপনাদের কি কি টেকনিক্যাল স্কিল থাকতে হবে, কি কি সফট স্কিল থাকতে হবে, বাট আপনাদের প্রশ্ন হচ্ছে কিভাবে শুরু করব। তাহলে আমি একজন ফ্রেশার, আমি ইউনিভার্সিটিতে আসি, আমি কিভাবে শুরু করব। তো আমি প্রথমে বলবো আপনি একটা ডোমেন সিলেক্ট করেন, হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট, ডাটা সায়েন্স, মোবাইল অ্যাপ। ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে আবার কি ফ্রন্ট এন্ড আছে, ব্যাক এন্ড আছে। এখন ফ্রন্ট এন্ডের আবার কি অনেকগুলো টেকনোলজি আছে, যেমন জাভাস্ক্রিপ্ট আছে, অ্যাঙ্গুলার আছে। ব্যাক এন্ডের কি সি শার্প আছে, পাইথন আছে। তো আমি বলবো যে আপনি রিসার্চ করেন 1 সপ্তাহ 2 সপ্তাহ, যে আপনি কোনটাতে বেশি ইন্টারেস্ট ফিল করেন, কোনটার জব মার্কেট এখন ভালো চলতেছে, কোনটাতে বেশি রিক্রুট হচ্ছে, বা আগামী 2 বছর কোনটার ডিমান্ড বেশি হবে। আপনার আপনি সবগুলা 1 সপ্তাহ 2 সপ্তাহ একটু এক্সপ্লোর করে দেখেন, একটু রিসার্চ করে দেখেন। যখন আপনি ইউনিভার্সিটিতে থাকবেন, মানে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার দিকে, তখন কিন্তু আপনার কাছে হিউজ টাইম থাকবে এগুলো এক্সপ্লোর করার জন্য। বাট যদি আপনি লাস্টের দিকে চলে আসেন 11-12 সেমিস্টারে, তখন কিন্তু আপনার কাছে বেশি সময় থাকবে না এগুলো এক্সপ্লোর করার, কারণ আপনার ইউনিভার্সিটি সে আপনার একটা জবে বা ইন্টার্নশিপে ঢুকতে হবে। তো আমি রিকমেন্ড করবো যারা সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ার থেকে যারা আছেন তারা এখন থেকে একটা ডোমেন চুজ করেন যে আমি এই ডোমেনটা নিয়ে কাজ করতে আগ্রহী, আমি ফ্রন্ট এন্ড শিখবো বা আমি ব্যাক এন্ড শিখবো, আমি ব্যাক এন্ডের এই ফ্রেমওয়ার্কটা নিয়ে কাজ করব। তো আপনারা কি প্রথমে একটা পাথ চুজ করেন যে আমি এটা নিয়ে কাজ করবো। সেকেন্ডলি হচ্ছে এখন ওই যে আপনি চুজ করলেন, ফ্রন্ট এন্ড হোক, ব্যাক এন্ড হোক, সি শার্প হোক, জাভাস্ক্রিপ্ট হোক, আপনি ওইটা নিয়ে পড়াশোনা শুরু করেন। ওইটার কি কি কোর্স আছে, ওইটার বেসিক কিভাবে আপনি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যতটুকু আপনার পসিবল, বিভিন্ন কোর্স থেকে, ইউটিউব থেকে, গুগল থেকে, চ্যাট জিপিটি থেকে। এখানে এখন রিসোর্স এত বেশি অ্যাভেলেবল, ফ্রি রিসোর্স। আপনার শুধু গাইডলাইনের প্রয়োজন, আপনার শুধু ইচ্ছার প্রয়োজন একটা জিনিসকে শেখার জন্য বা ওইটাকে অ্যাডপ্ট করার জন্য। তো এখানে কোর্স এরা ইউডেমির মতো অনেক প্ল্যাটফর্ম আছে যারা ফ্রি কোর্স অফার করে বা পেইড কোর্স অফার করে। আপনি ওইখান থেকে কি বেসিক গুলা শিখতে পারেন। আর এখানে রিকমেন্ডেশন হিসেবে পাইথন, সি শার্প বা জাভাস্ক্রিপ্ট দেওয়া হয়েছে, বাট আমি বলবো যে আপনারা নিজেরা একটু রিসার্চ করেন, আপনারা নিজেরা 15 দিন 1 মাস দেখেন যে কোন কোন ডোমেইনে আপনার বেশি ইন্টারেস্ট, আপনি কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করতেছেন, কোনটা আপনাকে বেশি অ্যাট্রাক্ট করতেছে। শুধু অ্যাট্রাক্ট করলে হবে না, কোনটা জব মার্কেট ভালো, তো আপনি সেটা চুজ করেন। আপনি কি করলেন, প্রথমে ডোমেন চুজ করলেন, সেকেন্ড কি আপনি বেসিক শিখলেন এবং বিভিন্ন কোর্স করলেন। থার্ড হচ্ছে আপনি ছোট ছোট প্রজেক্ট শুরু করেন। আপনি যখন একটা জিনিস শিখতেছেন ওইটাকে আপনি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা শুরু করেন, যে টু ডু অ্যাপস হতে পারে, একটা পোর্টফোলিও বানানো হতে পারে, বা আপনার ম্যাথে থাকেন, ম্যাথের হিসাব নিকাশ করার জন্য একটা অ্যাপস বানাইতে পারেন, বা আপনি ট্যুর করতে পছন্দ করেন, ট্যুরের হিসাবগুলো রাখার জন্য একটা অ্যাপ বা একটা ওয়েবসাইট, যে কোনো কিছু একটা বানাইতে পারেন। এবং এটা বানাইলে হবে না, সাপোজ মিস্টার XYZ আমার ফ্রেন্ড লিস্টে আছে, আমি জানি না ও আসলে কিভাবে কাজ করে। তো আপনার কি করতে হবে, অনলাইন একটা প্রেজেন্স থাকতে হবে, মানে আপনি যে কাজগুলো করতেছেন অন্যদেরকে শেয়ার করতে হবে। এটা নিয়ে আমি ফিউচারে সামনের স্লাইড গুলোতে আবার বলবো, তারপর একটু বলে রাখি। আপনি যে একটা অ্যাপ বা একটা ওয়েবসাইট বানাইলেন, এটা আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলে শেয়ার করেন, আপনার ফেসবুকে শেয়ার করেন, বা আপনার যদি কোনো পার্সোনাল ব্লগ সাইট থাকে সেখানে শেয়ার করেন। আপনি অন্যদেরকে জানার সুযোগ দেন যে আপনি এই টেকনোলজি নিয়ে কাজ করেন বা আপনি এই রিলেটেড কাজ করেন। তাহলে হবে কি, আলামিন ভাই একটু আগে যেটা বললো যে অনেক সময় হয় কি, মানে আপনার সিভি যদি আমি পোস্ট করি জবের জন্য, তাহলে 100-র মধ্যে দেখা যায় 50-60টা সিভি হচ্ছে ইররিলেভেন্ট পড়ে। তো সিভি ফিল্টারিং এর ক্ষেত্রে আপনার পসিবিলিটি খুবই কম সিলেক্টেড হওয়ার জন্য। তো আপনি যদি ওই, আমি মনে করেন একটা আমার পার্সোনাল প্রোফাইল থেকে বললাম যে আমার সি শার্পের একজন লোক লাগবে, আমি যদি দেখি যে আপনি ওই রিলেটেড কাজগুলা করেন, শেয়ার করেন, আমি তাহলে কি আমার মাথায় অটোমেটিক্যালি চলে আসবে, আমি তাহলে ওই ছেলেটাকে একটু নক দিয়ে দেখি যে ও আমার অফিসের লোক নিবে, আমি ওই জন্য ফ্রি আছে কিনা।
তো আপনার কি অনলাইনে প্রেজেন্স বাড়ান, এই রিলেটেড আমি সামনে আরো স্লাইডে বলবো। তো নেক্সট স্লাইড, এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট যারা হচ্ছে ইউনিভার্সিটি শেষ করছে, ইন্টার্নশিপ খুঁজতেছে, বা হচ্ছে কিভাবে ইন্টার্নশিপও করছে কিন্তু কিভাবে একটা ফ্রেশার হিসেবে কোথাও জয়েন করবে, তাদের তাদের জন্য এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমত আপনার একটা রিজিউমি বানাইতে হবে। যেহেতু আপনি ইউনিভার্সিটি পড়েন, আপনার কোনো প্রফেশনাল এক্সপিরিয়েন্স নাই, তো আপনার সিভিতে অবশ্যই কোনো প্রফেশনাল সার্টিফিকেশন, প্রফেশনাল কোনো প্রজেক্টের কিছুই থাকবে না। আপনি এখানে আপনার টেকনিক্যাল স্কিল, আপনি এর আগের স্লাইডগুলোতে আমি যেরকম বলেছি, আপনি ডোমেন চুজ করছেন, আপনি শিখছেন, আপনি প্রজেক্ট করছেন, তো ওই প্রজেক্টগুলা বা ইউনিভার্সিটি রিলেটেড বিভিন্ন কোর্সে দেখবেন আপনাদেরকে বিভিন্ন প্রজেক্ট দেয় যে আপনার এই সেমিস্টারে এই প্রজেক্টটা করতে হবে। তো ওই রিলেটেড প্রজেক্টগুলো আপনি আপনার কি সিভিতে অ্যাড করেন, গিটহাবে অ্যাড করেন, গিটহাবের লিঙ্কগুলো সিভিতে দিয়ে দেন। সাপোজ আপনি 100 জন মানুষ অ্যাপ্লাই করছে, ওইখান থেকে সবাই থেকে নিজেকে আলাদা করার জন্য, মানে আপনাকে, আপনি যে আলাদা, আপনি যে ইউনিক, ওইটা বোঝানোর জন্য যেরকম ভাবে আপনার সিভিটা সাজানো লাগে, আপনি সেভাবে আপনার একটা কি রিজিউমি তৈরি করেন, যাতে রিক্রুটাররা দেখলেই অ্যাট্রাক্ট হয় আপনার স্কিল দেখে। বিভিন্ন অনলাইন সার্টিফিকেশন আছে, বিভিন্ন অফলাইনও সার্টিফিকেশন আছে, আপনারা সেই সার্টিফিকেশন গুলো নেন। যেমন হ্যাকার র্যাঙ্কে বিভিন্ন প্রবলেম সলভিং করলে সার্টিফিকেশন দেয়, ইউডেমি আছে, কোর্সেরা আছে, এখানে বিভিন্ন ফ্রি সার্টিফিকেশন নেওয়া যায়। আপনারা আগে যে আপনার ডোমেনটা চুজ করলেন বা যে ল্যাঙ্গুয়েজটা চুজ করলেন, ওটার উপর বিভিন্ন সার্টিফিকেশন নেন, ওইগুলো আপনার সিভিতে অ্যাড করেন, যেটা আপনার সিভির ভ্যালু অনেক গুণ বাড়িয়ে দিবে। এবং রিলেভেন্ট কোর্স ওয়ার্ক, আপনি ইউনিভার্সিটিতে যে প্রজেক্টগুলো করবেন সেগুলোও কোথাও কোনো ইউটিউবে আপনার প্রজেক্টের ভিডিওটা ডেমনস্ট্রেট করে ওইটার লিঙ্ক আপনি আপনার সিভিতে দিয়ে দিলেন, বা আপনার গিটহাবে সোর্স কোডটা রেখে ওইটার লিঙ্ক আপনি সিভিতে দিয়ে দিলেন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে লার্ন অ্যান্ড প্র্যাকটিস কন্টিনিউয়াসলি। আসলে যখন ইউনিভার্সিটিতে থাকেন দেখবেন প্রবলেম সলভিং করতে গেলে হতাশা চলে আসে, যে একটা প্রবলেম সলভ হচ্ছে না, 2 দিন করার পরে আমি আর মানে সলিউশন পাচ্ছি না, যার কারণে হতাশ হয়ে যায়। তো এটা থাকবেই, কিন্তু এটাকে কাটিয়ে আমার হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকতে হবে, কন্টিনিউয়াস প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। আদারওয়াইজ আমাদের টেকনোলজিতে একটা কথা আছে যে আপনি যদি একদিন নতুন কিছু না শিখেন তাহলে আপনি 2 দিন পিছায় যাবেন। তো আপনি হতাশ হয়ে থাকলে দেখবেন যে আপনার অন্য যে কম্পিটিটররা আছে, যারা আপনার সাথেই, আপনার ফ্রেন্ডরা ইভেন যারা গ্রাজুয়েশন শেষ করবে, তারা দেখবেন ইন্টার্নশিপ পেয়ে গেছে, তারাও কোথাও জবে ঢুকে গেছে, কিন্তু আপনি এখনো হতাশ হয়ে পড়ে আছেন। আমি বলবো হতাশা থাকবে, কিন্তু নিজেকে মোটিভেটেড রাখবেন। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ফ্রেন্ডদের সাথে মিলে হোক বা নিজেকে নিজে চ্যালেঞ্জ দিয়ে হোক, আপনি প্র্যাকটিস করবেন। লিড কোড আছে, হ্যাকার র্যাঙ্ক আছে, কোড ফোর্সেস আছে, এবং এগুলাতে দেখবেন 6-7 দিন পর পর বা মাসে 3-4টা করে কন্টেস্ট হয়, ওইখানে পার্টিসিপেট করার ট্রাই করবেন। থার্ড পয়েন্ট হচ্ছে বিল্ড অ্যান অনলাইন প্রেজেন্স। আমি আগের স্লাইডে যেরকম বললাম যে আপনি যে কাজগুলো করতেছেন সেগুলো শেয়ার করার জন্য তো আপনার কি একটা লিঙ্কডইন পোর্টফোলিও থাকতে হবে, বা একটা গিটহাবে অ্যাকাউন্ট থাকতে হবে, বা আপনি পার্সোনাল কোন একটা ব্লগ সাইট থাকতে হবে যেখানে আপনি আপনার কাজগুলো শেয়ার করবেন। তো আপনার প্রথম কাজ হচ্ছে লিঙ্কডইনে একটা প্রোফাইল ক্রিয়েট করা, প্রোফাইলটাকে সুন্দর করে সাজানো, এবং আপনি যে ডোমেনটা চুজ করছেন বা যে ফিল্ডে কাজ করতে চান, ওই ফিল্ডে সিনিয়র যারা, আপনি দেখবেন সার্চ দিলেই পাবেন সি শার্প। আমি যেহেতু সি শার্প নিয়ে কাজ করতেছি, এই জন্য বারবার সি শার্পের কথাই বলতেছি। আপনি লিঙ্কডইনে সার্চ বারে সি শার্প নিয়ে সার্চ দিলে দেখবেন যারা ওই রিলেটেড কাজ করে তাদের আইডি গুলো আছে, আপনি তাদের সাথে কানেক্টেড হন, আপনার যে কাজগুলো আছে সেগুলা লিঙ্কডইনে শেয়ার করেন, বা তাদেরকে পার্সোনালি নক দিয়ে শেয়ার করেন যে ভাই আমি এরকম সুন্দর একটা কাজ করছি, একটু দেখেন, একটু রিভিউ করে দেন। তো এভাবে আপনি আপনার অনলাইন প্রেজেন্সটা আনতে পারেন। আপনার প্রজেক্ট গুলা গিটহাবে শেয়ার করতে পারেন, বা আমি যেরকম বললাম যে পার্সোনাল ব্লগে আপনি শেয়ার করতে পারেন। তো আরেকটা পয়েন্ট হচ্ছে অ্যাপ্লাই স্ট্র্যাটেজিক্যালি, মানে হচ্ছে আপনি যে ডোমেনটা চুজ করছেন ওই ডোমেন নিয়ে কোন কোন কোম্পানি কাজ করতেছে, ওই ডোমেনের বাইরের ডিমান্ড কেমন, কারা ইন্টার্নশিপ অফার করতেছে, কারা জুনিয়র পজিশনে জব অফার করতেছে, ওইটা নিয়ে আপনার একটু রিসার্চ করতে হবে। আপনি যদি মানে শুধু শুধু একটা জিনিস শিখলেন যেটার কোনো ভ্যালু নাই মার্কেটে, ওটা আসলে আপনি শিখেও কোনো লাভ হলো না, আপনি কোথাও কন্ট্রিবিউট করতে পারতেছেন না, ওটা দিয়ে কোনো টাকাও আপনি ইনকাম করতে পারতেছেন না। তো আমি সাজেস্ট করবো আপনি যে ডোমেনটা চুজ করেন না কেন, আপনি রিসার্চ করবেন চুজ করার আগে যে ওইটা নিয়ে কারা, কোন কোন কোম্পানি কাজ করতেছে, এবং কাজ করলো কখন কখন হচ্ছে ইন্টার্নশিপ অফার করে, বা জুনিয়র পজিশনের জন্য কি ওরা অফার করে। আপনি নেটওয়ার্ক অ্যাক্টিভলি, আপনি অ্যাটেন্ড টেক মিটার্স এন্ড ওয়েবিনার। এখন বর্তমান সময়ে, আমি যখন শুরু করছিলাম তখন কিন্তু আমি
আপনাদের যেসব জিনিস শেয়ার করতেছে আপনাদের সাথে, আমার সাথে ওরকম শেয়ার করার মতো মানুষ খুব কমই ছিল, বা আমি অপরচুনিটিটা হয়তো পাই নাই যে এরকম বিভিন্ন টেক মিট আপ হবে বা ওয়েবিনার হবে। তো আপনারা বিভিন্ন টেক মিট আপ, আপনি যে ডোমেনটা চুজ করছেন, আপনি যে ল্যাঙ্গুয়েজটা চুজ করছেন, ওই রিলেটেড ওই রিলেটেড মিট আপে বা ওই রিলেটেড ওয়েবিনার গুলোতে আপনি জয়েন করবেন। যদি সেটা ফ্রিও হয় করবেন, বা যদি সেটা ইয়াও হয় মানে পেইডও হয়, তাহলেও করার চেষ্টা করবেন। কারণ ওইখানে গেলে দেখবেন আপনি যে ডোমেনে কাজ করছেন ওই ডোমেনের অনেক সিনিয়ররা এখানে আসবে, তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে, তাদের সাথে কথা হলে তাদের কাছ থেকে নতুন নতুন অনেক কিছু শিখতে পারবেন। তো আমি সাজেস্ট করবো যারা হচ্ছে এই টাইপের টেক মিটআপ বা ওয়েবিনার হবে তারা ওইখানে জয়েন করার চেষ্টা করবেন। বা অনলাইনেও এখন অনেক ধরনের ওয়েবিনার হয়, সেখানেও আপনারা জয়েন করার চেষ্টা করবেন। কানেক্ট উইথ প্রফেশনালস ইন ইউর ফিল্ড অ্যান্ড সিক গাইডেন্স। আমি যেমনটা বললাম, লিঙ্কডইনে আপনি আপনার প্রফেশনালসদের সাথে কানেক্ট হবেন এবং তাদের কাছ থেকে আপনি যে কোনো প্রবলেম স্টাক হয়ে থাকবেন না। এটা হচ্ছে মেইন কথা। আপনি একটা প্রবলেম পড়ছেন, আপনি কি করবেন বুঝতেছেন না, আপনি আপনার একটা সিনিয়র সাথে একটু কনসাল্ট করেন, বা সেই সিনিয়র হয়তো আরেকজন সাজেস্ট করলো যে উনি এই রিলেটেড কাজ করে, ওনার সাথে একটু কথা বলুন। তো আপনি এভাবে স্টাক হয়ে না থেকে আপনার যে প্রফেশনাল যারা আছে তাদের সাথে একটু গাইডেন্স নেন যে ভাইয়া আমি তো এখন এটা শিখতেছি, তাহলে আমার এরপর কোনটা শিখলে ভালো হবে, বা কোন কোম্পানিতে আমি ইয়া করতে পারবো। এভাবে আপনি তাদের সাথে কনসাল্ট করে হেল্প পেতে পারেন। তো নেক্সট স্লাইড হচ্ছে আপনাদের এখন পর্যন্ত কেমন লেগেছে, যদি একটু কমেন্টে জানাইতেন যে এখন পর্যন্ত স্লাইড কেমন লেগেছে, ভালো লেগেছে কিনা খারাপ লেগেছে, কমেন্টে আপনার ইমোজি দিয়ে জানাতে পারেন। ওকে, তো আপনারা কমেন্ট করতে থাকেন, আমি নেক্সট স্লাইডে যাই। তো কি কি মিস্টেকস অ্যাভয়েড করা উচিত আমাদের যখন আমরা আমাদের টেক ক্যারিয়ার স্টার্ট করব? মিস্টেকস টু অ্যাভয়েড, আমরা কি কি মিস্টেকস অ্যাভয়েড করব? সো ল্যাক অফ ফোকাস। দেখবেন যে আপনারা যখন ইউনিভার্সিটিতে থাকেন, আমিও ছিলাম, আমি একটা ল্যাঙ্গুয়েজ শেখা ডিসাইড করতে যে আমি এটা শিখবো, আপনার আশেপাশে অনেকেই থাকবে যারা হচ্ছে বলবে যে না এটা থেকে এটা বেটার, এটা থেকে এটা বেটার। তারা একসাথে 2-3টা সিমultaneously বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শিখতে চাইবে বা শিখবে। তো আপনারা এটা কি হবে, আপনার একটা জায়গায় যে ফোকাস থাকবে এটা নষ্ট হয়ে যাবে। আপনি যে এতদিন ধরে রিসার্চ করলেন, আপনি একটা ডোমেন বা একটা পাথ চুজ করলেন যে এটা এটা করবেন, এটা শিখবেন, সো ওই আপনার ফ্রেন্ডের কথা শুনে যদি আপনি ওটাকে সুইচ করেন যে ঠিক আছে ও যেহেতু এটা করতেছে, ও যেহেতু বলছে যে এটা ভালো, এটা কিন্তু হয় ফ্রেন্ডদের মধ্যে যে আমি একটা জিনিস করতেছি, ও বললো যে না না এটা তো অনেক ভালো, আমি করতেছি, তুইও করতে পারিস, তো আমরা ওইটাতে জাম্প করি। কিন্তু আপনি যে আপনার রিসার্চ, আপনার যে ডোমেন চুজ করলেন, এগুলো রেখে ওইগুলো গেলে আপনার কি ফোকাস নষ্ট হলো। দেখবেন কিছুদিন ওটা করার পরে আর একটা ফ্রেন্ড বললো কি এইটা ভালো, এই কোম্পানি এটা নিয়ে কাজ করে, এই কোম্পানি অনেক ভালো, তুই এটা শিখ। সো এইভাবে কন্টিনিউয়াসলি আপনি যদি টেকনোলজি সুইচ করেন, বা আপনি যদি আপনার শেখার লার্নিং এর কার্ভটা নষ্ট করেন, তাহলে আপনার একটা জায়গায় ফোকাস থাকবে না এবং আপনি একটা জিনিস মানে খুব ভালোভাবে শিখতেও পারবেন না। তো আমি সাজেস্ট করব এই ধরনের মানে বারবার টেকনোলজি সুইচ করা থেকে বিরত থাকবেন। আপনি আগে একটা জিনিস, যেহেতু ফ্রেশার, আপনি একটা টেকনোলজি বা একটা ফ্রেমওয়ার্ক খুব ভালো করে শিখেন, দেন আপনি অন্যগুলাতে সুইচ করেন। যখন আপনি একটা শিখতে পারবেন বা একটা সম্পর্কে আপনার ভালো আইডিয়া চলে আসবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এখন আপনার জন্য কোনটা বেটার হবে, বা এখন কোন টেকনোলজি ডিমান্ড আসছে, বা এখন কি নিয়ে কাজ করলে ভালো হবে, তো আপনি নিজেই বুঝতে পারবেন। তো আমি সাজেস্ট করবো যে আপনারা এই ফোকাসটা নষ্ট করবেন না ফ্রেন্ডের কথা শুনে বা আশেপাশের মানুষের কথা শুনে বিভিন্ন একই সাথে বিভিন্ন জিনিস শিখতে যাবেন না। একটা শেষ করবেন দেন আরেকটা। তো আমরা যারা আছি টেক ইন্ডাস্ট্রিতে, অনেকেই হয়তো শুরুর দিকে আমরা বুঝতে পারি না আসলে সফট স্কিল কতটা ইম্পর্টেন্ট। তো আপনারা এই জিনিসটা ইগনোর করবেন না যে সফট স্কিলের দরকার নাই। আমি যদি প্রোগ্রামিং এ ভালো হই, প্রবলেম সলভিং এ যদি আমার রেটিং 1600 থাকে, আমি যদি স্পেশালিস্ট হই, তাহলে তো আমি জোস, আমার আর ধরে কে। কিন্তু আপনি 1600 রেটিং আছে আপনার, আপনি টেকনোলজি তো অনেক ভালো, কিন্তু কেউ সেটা জানে না, আপনি কারোর সাথে কথাবার্তা বলেন না, তাহলে আপনার ওই টেকনিক্যাল স্কিল দিয়ে আসলে কি হবে বলেন? বা আপনি কোথাও জয়েন করলেন বা একটা টিমে কাজ করবেন, টিমের কারোর সাথে আপনি কমিউনিকেট করেন না, তাহলে আপনি কতদিন সার্ভাইভ করতে পারবেন যে আসলে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। তো আমরা যারা শুরু করতেছি তারা আসলে এটাকে কখনোই করবেন না যে সফট স্কিল গুলাকে আমরা ইগনোর করব। তো টেকনিক্যাল স্কিলের পাশাপাশি আপনার সফট স্কিল গুলাও আপনাকে অন্যদের থেকে কি আলাদা করে রাখবে। দেন হচ্ছে ফিয়ার অফ ফেইলার। আপনি কোন একটা কাজ দিলে যে ভয় পেয়ে গেছেন যে আমি যদি এটা না করতে পারি, তাহলে তো আমি তো তাহলে আমি কি জবাব দেবো, আমি কিভাবে মুখ দেখাবো, বা আমাকে আমার
সুপারভাইজার কি বলবে, বা আমি যদি এটা এই প্রজেক্টটা না করতে পারি তাহলে কি হবে। আসলে এই এই মিস্টেকটা করবেন না যে আমি যদি এখন ফেল করি তাহলে আমি আমি তাহলে কি বলবো বা কিভাবে কি করব। একটা কাজ করতে গেলে ফেলও হইতে পারেন, সাকসেস হইতে পারেন, কিন্তু আপনি এটা নিয়ে স্টাক হয়ে থাকবেন না বা ভয় পাবেন না যে আমি শুরু করার আগে যদি আপনি ভয় পেয়ে যান, শুরু করার আগে যদি আপনি ফেলের কথা চিন্তা করেন তাহলে আপনি তো সাকসেস হতে পারবেন না। আপনি যদি কোথাও আটকে যান, আপনি আপনার সিনিয়র যে আছে তার সাথে শেয়ার করেন যে ভাই আমি তো এটা পারতেছি না বা এটা হচ্ছে না। সাপোজ আপনার একটা ডেডলাইন আছে যে আপনার 2 দিন বা 5 দিনের মধ্যে একটা প্রজেক্ট শেষ করতে হবে। আপনি 2 দিন আগে বুঝতেছেন যে এটা আপনার হবে না, আপনি পারবেন না শেষ করতে। তো আপনি আপনার সিনিয়র যে আছে তার সাথে কনসাল্ট করেন যে ভাই এটা তো 2 দিনে হবে না বা 3 দিনে হবে না। কিন্তু আপনি যদি ওই কি হবে তার জন্য শুরুই না করেন তাহলে তো আপনি কখনোই টিমে ভালো করতে পারবেন না। আর টিম প্লেয়ার না হলে আসলে ইন্ডাস্ট্রিতে আপনার ভ্যালু খুব একটা থাকবে না, একা একা খুব বেশি বেশি দূর যাওয়া যায় না। তো আমি সাজেস্ট করবো যে এই ধরনের ভয়কে আসলে দূর করতে হবে। আপনি আপনার যদি বেসিকটা ভালো থাকে, আপনি যে বললাম যে আপনি আপনার টেকনিক্যাল স্কিল এবং সফট স্কিল যদি ভালো থাকে তাহলে আসলে আপনার ভয় পাওয়াটা সাজে না। আপনি টেকনিক্যাল স্কিল আছে, আপনার সফট স্কিল আছে, তাহলে আপনার ভয় কিসের। আপনি অবশ্যই যে কাজটা করবেন অবশ্যই সাকসেস হবেন, এই মাইন্ডসেট নিয়ে হচ্ছে আপনি কাজ শুরু করবেন। আর মাইন্ডসেট হচ্ছে অনেক কিছুই হেল্প করে। আপনি যদি ভয় পান তাহলে দেখবেন যে আপনার কাছে ইজি কাজও অনেক মানে ভীতিকর মনে হচ্ছে যে এটা আমি আসলে পারবো কিনা। এটা খুবই বেসিক, যেটা আপনি হয়তো আগেও করছেন। সো এই ধরনের ভয়কে ওভারকাম করতে হবে, তাহলে হচ্ছে আপনি ভালো কিছু করতে পারবেন। তো নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড হচ্ছে একটা বিল্ডিং এ পোর্টফোলিও। আমি আগেও বললাম যে একটা পোর্টফোলিও থাকা দরকার বা একটা লিঙ্কডইন প্রোফাইল থাকা দরকার। তো লিঙ্কডইন প্রোফাইলের পাশাপাশি সবাই জানেন একটা পোর্টফোলিও এখন কতটা ইম্পর্টেন্ট আপনার স্কিলকে শো করার জন্য। এটা সবারই থাকে। এখন দেখবেন যারা ওয়েডিং ফটোগ্রাফার তাদেরও থাকে, যারা ক্যাটারিং সার্ভিস দেয় তাদেরও থাকে। তাহলে আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনি আপনার ক্যারিয়ার শুরু করবেন, আপনি আপনার কি কি জানেন স্কিল গুলো যদি মানুষের কাছে শো না করেন তাহলে তারা আপনাকে কিভাবে হায়ার করবে। তো ওয়াই ইজ এ পোর্টফোলিও ইম্পর্টেন্ট। তো পোর্টফোলিও ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ডেমনস্ট্রেট ইউর প্র্যাকটিক্যাল স্কিল। আপনি যে জিনিসগুলো জানেন, আপনি যে প্রজেক্ট গুলা করেছেন, বা আপনি যে বিভিন্ন টেক মিট আপে অ্যাটেন্ড করেছেন, ওইগুলা হচ্ছে আপনি আপনার পার্সোনাল প্রোফাইলে কি পোর্টফোলিওতে কি অ্যাড করতে পারেন যে আপনি এই ধরনের প্রজেক্ট করছেন, যে এই ডেমনস্ট্রেট করে দিলেন যে আমি এই প্রজেক্টটা করেছি মেশিন লার্নিং দিয়ে, এই প্রজেক্টটা করেছি সি শার্প দিয়ে, বা আমি এই এই সার্টিফিকেশন আমি পোর্টফোলিও। আপনারা গুগল করলে দেখবেন বিভিন্ন পোর্টফোলিও আছে, প্রজেক্টের একটা ট্যাব আছে, সার্টিফিকেশনের ট্যাব আছে, বা অ্যাচিভমেন্টের ট্যাব আছে। তো আপনি প্রজেক্টের ট্যাবে আপনার প্রজেক্ট গুলো রাখলেন, অ্যাচিভমেন্টের ট্যাগে আপনি আপনার যে মিট আপ গুলো করছেন বা আপনার যে সিনিয়রদের সাথে কোনো একটা কন্টেস্টে জিতছেন ওইটার ছবি আপনি অ্যাচিভমেন্টের সেকশনে রাখতে পারেন। দেন হচ্ছে আপনার প্রজেক্টের ইউটিউবের লিঙ্ক গুলো আপনি কি পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন। আপনার কন্টেস্টের যে রেটিং গুলো সেগুলো আপনি অ্যাড করতে পারেন। আপনার পোর্টফোলিও আসলে আপনাকে ডিফাইন করবে যে আপনি কে, মানে আপনি কি কাজ করেন। এটা তো আপনার সাথে আমি 1 ঘন্টা কথা বললে হয়তো বুঝবো না, কিন্তু আমি যদি আপনার পোর্টফোলিওটা দেখি তাহলে আমি একটা আইডিয়া পাবো যে আপনি ও আচ্ছা আপনি এই জিনিস নিয়ে কাজ করেন, এটা আপনার স্ট্রং পয়েন্ট, এটা আপনার উইক পয়েন্ট। তো পোর্টফোলিওটা আপনাকে হেল্প করবে রিক্রুটারকে আপনার সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দিতে। সেট ইউ অ্যাপার্ট ফ্রম আদার ক্যান্ডিডেট। সাপোজ যদি আপনি জিনিসটা না জানেন যে আপনার একটা পার্সোনাল পোর্টফোলিও থাকা দরকার, এটা কিন্তু আপনি যদি ইউনিভার্সিটিতে থাকাকালীন একটা পোর্টফোলিও বানাইতে পারেন, এটা খুবই হেল্পফুল। ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্ট হয়তো জানবে না যে একটা পোর্টফোলিও বানানো উচিত বা থাকা উচিত। তো আপনি যদি বানান, আপনি যদি একটা পোর্টফোলিও থাকে, তো আপনি যদি ফ্রেশার হিসেবে বা ইন্টার্নশিপ হিসেবে আপনি যদি কোথাও সিভি দেন, যদি তারা দেখে যে আপনার একটা পোর্টফোলিও আছে সেখানে, তাহলে অন্যদের নাই, সে সবাই থেকে আপনি কি একটু আলাদা ভ্যালু পাবেন। আপনি আপনার ওইখানে জয়েন হওয়ার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। তো এখানে আমি নিচে অ্যাড করছি যে কি কি থাকতে পারে একটা প্রজেক্টে। আপনার ডকুমেন্টেড প্রজেক্ট থাকতে পারে, আপনি এটা হয়তো ভার্বালি হইতে পারে, যেমন একটা ভিডিওতে আপনি ডেমনস্ট্রেট করে দিতে পারেন, বা আপনি যদি টেক্সটে লিখে দিতে পারেন সেটাও দিতে পারেন। কি কি টেকনোলজি ইউজ করছেন এই প্রজেক্টে সেটা দিতে পারেন। দেন আপনার কতদিন সময় লাগছে বা নতুন কি শিখছেন সেটা আপনি ওই প্রজেক্টের ডকুমেন্টেশনে অ্যাড করতে পারেন। আপনি আপনার এই প্রজেক্টটা কত, কারণ
আপনার কোড তো আপনার মেশিনে থাকলে হবে না, এটা তো আপনার কোডটা কি, আপনি কোন স্টাইলে কোড করেন, আপনার কোডের বেস্ট প্র্যাকটিস গুলো ফলো করেন কিনা, এগুলা আপনার রিক্রুটার দেখতে চাইতে পারে। তো আপনি ওই কোডটা কোন একটা গিটহাব রিপোজিটরিতে রেখে দিবেন, কোন একটা গিটহাব রিপোজিটরি রেখে ওইটার লিংক আপনি আপনার ওই পোর্টফোলিওতে শেয়ার করবেন। তাহলে কি হবে, যদি রিক্রুটার আপনার ওই প্রজেক্টে কি কোড করছেন দেখতে চায়, তাহলে ওই লিংকটা ইজিলি ক্লিক করে দেখতে পারবেন। যদি আপনার কোনো ব্লগ সাইট থাকে, তাহলে আপনি সেখানে আপনার এই কাজগুলো ওই ব্লগে লিখতে পারেন, সেগুলা লিঙ্কডইনে শেয়ার করতে পারেন। তাহলে আপনার ওই অনলাইন প্রেজেন্সটা বাড়ানোর কাজটা হয়ে যাবে, আবার আপনার চান্স অনেক বেশি থাকবে অন্যদের থেকে নিজেকে আলাদা করার জন্য। তো নেক্সট স্লাইড হচ্ছে নেটওয়ার্কিং এন্ড কমিউনিটি। তো আলামিন ভাই অলরেডি বলেছিল যে নেটওয়ার্কিংটা কতটা গুরুত্বপূর্ণ। তো আমি আরেকটু বলি যে নেটওয়ার্কিংটা আসলে কিভাবে আমাদের হেল্প করে, বা টেক ইন্ডাস্ট্রিতে একটা কমিউনিটি কিভাবে হেল্প করে। শুধু টেক ইন্ডাস্ট্রিতে না, আপনি দেখবেন যে সব জায়গায় কিন্তু একটা কি কমিউনিটি থাকে, একটা সোসাইটি থাকে। আপনি একটা কমিউনিটি ছাড়া শুধু একা একা অনেক দূর যেতে পারবেন না। একটা কমিউনিটির সাথে যদি আপনি চলেন, একটা কমিউনিটির সাথে যদি আপনি যান, তাহলেই দেখবেন আপনি একজন সাকসেসফুল মানুষ হতে পারবেন। তো কমিউনিটি বা একটা নেটওয়ার্কিং কেন গুরুত্বপূর্ণ, আমি একটা রিয়েল এক্সাম্পল দিয়ে বলি। আমি যখন আমার ইন্টার্নশিপ শুরু করব, তখন আমি খুঁজতেছিলাম যে কোথায় ইন্টার্নশিপ পাবো বা কোন কোন কোম্পানিতে নিব। আমি বিডি জবস, আমার তখন লিঙ্কডইনে অ্যাকাউন্ট ছিল কিন্তু ওইভাবে অ্যাক্টিভ ছিলাম না, বিডি জবসে বেশি অ্যাক্টিভ ছিলাম। তো আলামিন ভাইয়ের সাথে আমার হচ্ছে ফেসবুকে অ্যাড ছিল। তো একদিন দেখলাম আলামিন ভাই হচ্ছে পোস্ট দিছে যে আর্টিস গ্রুপে ইন্টার্ন লাগবে ব্যাকএন্ড হিসেবে। তো আমি ভাইয়ের পোস্ট দেখে আমি দেন অ্যাপ্লাই করলাম। তো আমি যদি ভাইয়ের সাথে কানেক্টেড না থাকতাম, তো আমি যদি ওইটা পোস্টটা মিস করে যেতাম, তাহলে হয়তো কি আমি ওই ইন্টার্নশিপের অপরচুনিটিটা পেতাম না। তো নেটওয়ার্কিংটা হচ্ছে এই জন্য গুরুত্বপূর্ণ যে অনেক সময় হয় কি, বিডি জবস থেকে বা লিঙ্কডইন থেকে যদি পোস্ট করা হয়, 200 300 400 সিভি আসে, যেখানে মানে অ্যাকচুয়াল ভালো ক্যান্ডিডেট গুলো ফিল্টার করতে অনেক সমস্যা হয়। তো এই কারণে অনেক সময় হয় কি, ইন্টারনাল রেফারেন্সের মধ্যে যে আহ, মনে করেন আমাকে বললো আমার কোম্পানি থেকে যে দেখো তো আমার দুজন ডটনেট ডেভেলপার লাগবে বা ফ্রন্ট এন্ড ডেভেলপার লাগবে, তোমার পরিচিত আছে কিনা। তো আমার সাথে যদি আমি একটা পোস্ট দিলাম যে আমার 2টা ডটনেট ডেভেলপার লাগবে, তো আমি আমি কিন্তু আমার লিস্টে যারা আছে এদেরকে জানি যে এরা কি নিয়ে কাজ করে বা কার কি স্কিল আছে, এটা আমি কিন্তু জানি। কারণ আর তারাও এটা খুব ইজিলি অ্যাক্সেস পেয়ে গেল যে ও ভাইয়ের কোম্পানিতে ভাইয়ের কোম্পানিতে লোক নিচ্ছে, তাহলে আমি যদি ভাইকে একটু বলি যে ভাই আমাকে একটু রেফার করে দেন, তাহলে কিন্তু কি আপনার ওই ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্সটা অনেক বেশি থাকে, রাদার দেন আপনি যদি লিঙ্কডইনে বা আপনি যদি বিডি জব থেকে ফিল্টার করেন। কারণ ওইখানে সিভি ফিল্টার করতে গেলে দেখা গেল আপনার ফিল্টার সিভি বাদ হয়ে গেল। কিন্তু যদি আপনি আমার থ্রুতে রেফারেন্সে যদি সিভিটা দেন, তাহলে আপনার চান্স অনেক বেশি যে আপনি ইন্টারভিউ পর্যন্ত অ্যাটলিস্ট যেতে পারবেন। তো নেটওয়ার্কিংটা হচ্ছে এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আপনি নেটওয়ার্কিং কিভাবে, মানে হাউ টু নেটওয়ার্ক, কিভাবে নেটওয়ার্কিং করবেন সেটা যদি একটু বলি। আমি আগেও বলেছি যে বিভিন্ন টেক মিটআপস গুলো আপনি জয়েন করেন, হ্যাকাথন জয়েন করেন, বা বিভিন্ন অনলাইন কমিউনিটি আছে, দেখবেন যে জাভাস্ক্রিপ্টের কমিউনিটি আছে, পিএইচপির কমিউনিটি আছে, সি শার্পের কমিউনিটি আছে। আপনি ওই কমিউনিটি গুলাতে জয়েন করেন, ওইখানে বাইরেদের পোস্ট একটু দেখেন কি পোস্ট দিচ্ছে, আপনিও কন্ট্রিবিউট করার চেষ্টা করেন। আপনি যাদের সাথে কানেক্ট হলেন তাদের সাথে একটু ইন্টারেক্ট করার চেষ্টা করেন, তাদের সাথে একটু কথা বলেন যে ভাই আমি তো এটা শিখতেছি, তাহলে আমি আর কি করলে আরো একটু ভালো করতে পারবো। এভাবে তাদের সাথে কথা বলেন। হয়তো যারা প্রফেশনালস আছে তারা তাদের জবের পাশাপাশি আপনাকে হয়তো ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে পারবে না, বাট আপনি যদি বারবার দেখে যে আপনার একটা ইচ্ছা আছে, আপনি তার সাথে কমিউনিকেট করতে চাচ্ছেন, সে অবশ্যই আপনাকে সময় দিবে বা আপনার সাথে কথা বলবে। তো সেকেন্ড হচ্ছে এঙ্গেজ অন প্ল্যাটফর্মস লাইক লিঙ্কডইন এন্ড গিটহাব। তো আপনি, আমি আগেও বলেছি যে আপনি যে কাজগুলো করেছেন ওইগুলো আপনি লিঙ্কডইনে শেয়ার করেন। পাশাপাশি লিঙ্কডইনে আপনি যে টেকনোলজি বা যে রিলেটেড কাজ করেন, মানুষ যারা ওই ওই ধরনের পোস্ট করে আপনি ওইটাকে শেয়ার দেন, বা আপনি জানান যে হ্যাঁ আপনি নিজেই কিছু পোস্ট দেন যে আমি নতুন আজকে এই জিনিসটা শিখলাম, আজকে সি শার্পের এই জিনিসটা শিখলাম, বা জাভাস্ক্রিপ্টের এই ফাংশনটা এইভাবে কাজ করে, এভাবেও করা যায়। এভাবে আপনি কি রেগুলার পোস্ট দিতে থাকেন, দেখবেন যে আপনার অনলাইন যে প্রেজেন্স বা আপনার যে এঙ্গেজমেন্টটা অনেক বেশি হবে, এবং আপনি মানুষের সাথে, মানুষটা আপনাকে খুব ইজিলি স্ট্যান্ড আউট করতে পারবে অন্যদের থেকে, যে না এই ছেলেটা আলাদা, এই ছেলেটাকে আমি চিনি, ও এটা নিয়ে কাজ করে। তো থার্ড পয়েন্ট হচ্ছে ফাইন্ড এ মেন্টর। এখন ইউনিভার্সিটিতে তো আমার অনেক সিনিয়র আছে, আপনারা জানেনই। তো আপনারা যদি এই এই টেক ইন্ডাস্ট্রিতে কাজ করেন, আপনার উচিত হবে একজন সুইটেবল সিনিয়রকে
চুজ করা যে হচ্ছে আপনাকে কি মেন্টর করতে পারবে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে, যে ভাই আমি এটা কিভাবে করব, বা স্যার আমি এটা কিভাবে করব। ওকে, তো আপনি একজন মেন্টর হচ্ছে আপনার চুজ করতে হবে বিভিন্ন সময়, কারণ টেকনিক্যাল জিনিসগুলো তো আমরা চ্যাট জিপিটি বা ইউটিউব দেখে বা গুগল করে হচ্ছে আমরা সলভ করে ফেলতে পারবো, বাট বিভিন্ন সময় বিভিন্ন ডিসিশন নিতে হয় যে আমি এই টেকনোলজি নিয়ে এতদিন কাজ করতেছি, এখন আমার কি উচিত হবে এই টেকনোলজি নিয়ে কাজ করা বা এটা করা, বা আমি কি এই কোম্পানিতে আরো কিভাবে কন্ট্রিবিউট করতে পারি এটা নিয়ে, মানে আমার তো একটা ভ্যালু আছে, আমি চাই আরো কিভাবে এখানে ভালো করা যায়। এইসব ব্যাপারে আপনার সিনিয়র যে বা একজন মেন্টর যে, সে আপনাকে হেল্প করতে পারবে, ঠিক আছে তুমি এটা করছো তাহলে এটা করো, কারণ সে তার তো এক্সপিরিয়েন্স অনেক বেশি এই ফিল্ডে। তো এটা নেটওয়ার্কিং এবং কমিউনিটি হচ্ছে এই কারণে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা যদি নেক্সট স্লাইডে যাই, এখানে হচ্ছে আমার পার্সোনাল স্টোরি যদি আমি বলি, যে আমি এই 4 বছরের আমার কেরিয়ার, এখানে যদি আমি কি কি চ্যালেঞ্জেস আমি ফেস করছি বা কি কি আমি শিখছি, এবং আমার এই 4 বছরের ছোট্ট ক্যারিয়ারে আমার কি সাকসেস আসলে আমি অর্জন করেছি। তো চ্যালেঞ্জেস আই ফেস হচ্ছে ল্যাক অফ মেন্টরশিপ। আমি আগেও বলেছি যে আমি যখন শুরু করছি 2017 সালে, আমার 2017 সালে আমার ইউনিভার্সিটি শুরু হয়েছে, তখন আমি আসলে জানতাম না যে এইভাবে এই ইন্ডাস্ট্রিতে আসলে কিভাবে কাজ হয়। তো আস্তে আস্তে যখন আমি আমার ইউনিভার্সিটি শেষ করলাম, লাস্ট লাস্ট 2 এক সেমিস্টারে গিয়ে আমি হচ্ছে আস্তে আস্তে লিঙ্কডইনে অ্যাকাউন্ট করলাম, একটা নিজে একটা গুগলের একটা ইয়ে আছে, ওইখানে আমি একটা পোর্টফোলিও বানাইলাম, আমি আমার প্রজেক্ট গুলাকে ইউটিউবে আপলোড করে ওইটার লিঙ্ক কিসে দিলাম, এইভাবে আস্তে আস্তে আমি হচ্ছে নিজে নিজে এগুলা করছি ইউটিউব দেখে দেখে। কিন্তু আমি যদি তখন মানে একটা এরকম মেন্টরশিপ পাইতাম যে না, যে আমাকে সাজেস্ট করবে বা যারা আমাকে সাজেস্ট করবে, তাহলে হয়তো আরো মানে ভালো কিছু করার সুযোগ ছিল। ল্যাক অফ গাইডেন্স, আমি গাইডেন্সও পাই নাই। যে আমার একটা ফ্রেন্ড এসে বলতেছে যে আমি জাভাস্ক্রিপ্ট শিখতেছি, এটা শিখি তাহলে ইন্টার্নশিপ খুব সহজে পাওয়া যাবে। আরেকজন বলতেছে না, পাইথন ইজি আছে, এটা শিখ, এটা শিখলে এটারও ইন্টার্নশিপ খুব সহজে পাওয়া যাবে। তো আমি আসলে কি কনফিউজ যে আমি পাইথন শিখবো নাকি জাভাস্ক্রিপ্ট শিখবো। আমি আবার নিজে আবার পছন্দ হচ্ছে সি শার্প, তাহলে আমি কোনটা শিখবো। তো দেখা গেল আমি জাভাস্ক্রিপ্টও শিখলাম কিছুদিন, দু একটা ইন্টারভিউ দিলাম, হলো না, পাইথনও শিখলাম, সি শার্পও শিখলাম। তো এটা আমি আসলে গাইডেন্সের অভাব ফেস করছি, যে আসলে আমি কি করব, কার সাথে কথা বলবো। আমি একজন সিনিয়রের সাথেও কথা বলছি, তো দেন আমি রিয়েলাইজ করছি যে না, তারা আমাকে গাইড করছে যে ঠিক আছে তুমি এটা করো, কিন্তু যেটা আসলে অনেক দেরি হয়ে গেছে। যে আমি যদি এই গাইডেন্সটা আরো আগে পেতাম তাহলে আমার ক্যারিয়ারে আরো বেশি হেল্প হইতো। তো আমি এই গাইডেন্সের অভাবটা ফিল করছি। এন্ড লেসন লার্ন হচ্ছে কনসিস্টেন্সি এন্ড পেশেন্স আর দ্য কি। কারণ আপনি যদি কনসিস্টেন্ট না থাকলে আপনি আজকে একটু প্রবলেম সলভিং করলেন, 2-3 দিন করলেন, আবার একটু করলেন, এভাবে আসলে আপনি ক্যারিয়ারে খুব একটা ভালো করতে পারবেন না। আর যদি পেশেন্স না থাকেন, পেশেন্সটা কেন জরুরি আমি বললাম যে এটা প্রবলেম সলভ করতে 2 দিন 3 দিন 4 দিন 5 দিনও লেগে যায়। আপনার যদি পেশেন্স না থাকে ওই পরিমাণ, বা ওই প্রোগ্রামিং এর প্রতি যদি ভালো লাগাটা না থাকে, তাহলে আসলে আপনি এই টেক ইন্ডাস্ট্রি আপনার জন্য না। কারণ এখানে পেশেন্সটা রাখাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে এবং পেশেন্স থাকতে হবে, যে দুটা হচ্ছে আপনার কি এই সেক্টরে ভালো করতে হলে। সাকসেসের ক্ষেত্রে যদি আমি বলি, আমি মাল্টিপল ইআরপি প্রজেক্টে কাজ করেছি, একটা SaaS প্রোডাক্টে কাজ করেছি। আমি আমার সফট স্কিলকে বাড়ানোর জন্য আমি একটা নিউজ লেটার বানাইছি, সেখানে আমি ডেইলি টেক রিলেটেড জিনিসগুলা দেওয়ার চেষ্টা করি। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমি যেটা বললাম যে ফিয়ার অফ ফেইলর, আমি এই মানে ভয়, যে ফেইল করার যে ভয়টা, এটাকে আমি ওভারকাম করছি। যে আসলে যা হবে হবে, আমি তো জানি এটা কিভাবে কাজ করে, আমি তো এটা পারি। এই মানে ফেইল করব কি করব না, এটা এটা চিন্তা করে যদি আমি স্টার্টই না করি, তাহলে মানে লাইফে ভালো কিছু কিভাবে করব। তো এই ফিয়ার অফ ফেইলর, এই জিনিসটা আমি হচ্ছে ওভারকাম করছি। তো সাকসেসের ক্ষেত্রে যদি বলি এতটুকুই আর কি। এন্ড নেক্সট হচ্ছে কোশ্চেন আনসার সেশনের দিকে যদি যাই, আলামিন ভাই যদি কিছু অ্যাড করতে চান ভাই। থ্যাংক ইউ সো মাচ আকাশ, তুমি অনেক অনেক ইম্পর্টেন্ট কথা বলছো, যেগুলো আসলে আমি মনে করি যে আমরা যদি মানে এইগুলোই প্র্যাকটিসে আনতে পারি আমাদের, তাহলে আমাদের মানে সবার জন্যই মানে অনেক হেল্প হবে। হ্যাঁ, দেখেন আমি আসলে লাইফে একটা জিনিস মানে বিশ্বাস করি, সেটা হলো যে আপনি অল্প জানেন
কিন্তু সেইটাকে যদি আপনি প্র্যাকটিস করা শুরু করেন, তাহলে এইটা আপনার লাইফে অনেক বড় ইম্প্যাক্ট দিবে। ঠিক আছে, মানে আপনি ছোট 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 ইনিশিয়েটিভ আপনার মানে লাইফের মানে অনেক বড় ইয়ে দিবে। তো আকাশ এই পুরো সেশনটাতে মানে অনেক অনেক ইম্পর্টেন্ট কথা বলছে। আমরা যদি এই জিনিসগুলো নিয়ে মানে কাজ করি, এই জিনিসগুলো মানে বারবার আমাদের একটা বিষয় হলো যে, আচ্ছা আমার এখানে নয়েজ হচ্ছে অনেক। ওকে, আমরা কোশ্চেন করি, কোশ্চেন অ্যান্সার করলে আকাশ তুমি কোশ্চেন অ্যান্সার দাও, আর আমিও এখান থেকে হয়তো আমার নয়েজ একটু ইয়ে হলে। ওকে, ওকে, আর যদি কেউ আমার সাথে কানেক্ট হতে চান তাহলে এখানে আমার লিঙ্কডইন এর স্ক্রিনশট দেওয়া আছে, আর আমি চ্যাটে আমার লিঙ্কডইন এর প্রোফাইলটা শেয়ার করতেছি, আপনারা কানেক্টেড হতে পারবেন যদি চান। ওকে, আর যদি কারো কোশ্চেন থাকে আপু, স্বপ্নিল আপু একটু আনমিউট করে দেন, বা আমি মেসেজ থেকেও পড়তে পারি। জি, আমি আনমিউট করছি 1 বাই 1। ভাই আপনি যদি একটু স্ক্রিনশট অফ করে দিতেন তাহলে স্ক্রিনে। ওকে ওকে, শিওর। জি, সবার ফার্স্টে হ্যান্ড রেজ করেছিল ইমরান। ইমরান ভাই, আমি আপনাকে আনমিউটের পারমিশন দিয়েছি। জি, আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা জি, যাচ্ছে। আপনাকে শোনা যাচ্ছে। জি, ভাইয়ের কাছে হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, আমার মেজর হচ্ছে গিয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আমি হচ্ছে গিয়ে চট্টগ্রাম ভার্সিটির চতুর্থ বর্ষে, হ্যাঁ, ফাইনাল ইয়ার। তো আমার কোশ্চেন হচ্ছে কি, আমি আমার এই এইচআরএম কেরিয়ারটা কিভাবে টেকনোলজির সাথে মার্চ করতে পারি, মানে যেহেতু এখন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন 4.0 চলতেছে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন চলতেছে। তো এটার মেন উদ্দেশ্য হচ্ছে গিয়ে টেকনোলজি, হ্যাঁ, টেকনোলজি অ্যাডভান্সমেন্ট। তাহলে আমি আমার কেরিয়ারটাকে কিভাবে অ্যালাইন করতে পারি উইথ টেকনোলজি অ্যান্ড এইচআরএম, এইটা সম্পর্কে যদি আমাকে বলতেন। যেমন সাপোজ ওটা বলার পর আমার সেকেন্ড থাকলো যে আমাকে যদি কিছু সফটওয়্যার স্কিলের নাম বলতেন, যেগুলো আমি শিখে ভবিষ্যতে সাস্টেন করতে পারবো, মানে ফিউচার যে মার্কেট, যে ফিউচার যে ট্রেন্ড বা ট্রান্সফরমেশন, এগুলো যাতে আমি অ্যাচিভ করতে পারি বা ধরে আমি এটার সাথে চলতে পারি, এরকম আমি যদি কিছু সাজেশন করতেন যে এইচআর স্টুডেন্ট কিভাবে টেকনোলজির সাথে অ্যালাইন করা যায়। প্রথমেই ইমরান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি টেক ব্যাকগ্রাউন্ডে না হয়েও আপনি আজকে সেশনটাতে জয়েন করেছেন। আপনি যেহেতু এইচআরএম নিয়ে কাজ করেন, তো আপনার ক্ষেত্রে হচ্ছে দেখবেন যে মাইক্রোসফটের যেসব টুলস গুলো আছে, যেমন ওয়ার্ড, এক্সেল, এগুলা তো অলরেডি হয়তো জানেন, বা এগুলো যদি না জানেন এগুলা হচ্ছে আপনি শিখতে পারেন যে মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে কাজ করে, মাইক্রোসফট এক্সেল কিভাবে কাজ করে, বা বিভিন্ন ফ্রি সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে আমাদের পিপল ডেস্কের মতো, যারা হচ্ছে এইচআর তো একটা কি একটা প্রসেস। আপনার একটা কোম্পানির এইচআর কি করে, রিটায়ার থেকে মানে রিক্রুট থেকে রিটায়ার পর্যন্ত পুরো জিনিসটা করে। তো এখন যেহেতু মানে টেকনোলজির যুগ, এখন কেউই ম্যানুয়ালি মানে এই রিক্রুটমেন্ট গুলা, এই নতুন এমপ্লয়ি জয়েন করানো, এগুলা কি কেউ ম্যানুয়ালি করে না, বা স্যালারি জেনারেট এগুলা কেউই ম্যানুয়ালি করে না। তা আপনি অ্যাবসলিউটলি আকাশ, আমি তোমার সাথে একটু অ্যাড করি। ভাইয়া যে কোশ্চেনটা করেছেন, আকাশ পারফেক্টলি বলেছেন যে আপনি যদি মানে এক্সেল যেটা, এই এক্সেলটা যদি আপনি খুব ভালো করে শিখতে পারেন, তাহলে এই একটা স্কিল আপনার দেখবেন যে মানে সারা জীবন আপনাকে অ্যাডভান্টেজ দিবে। ঠিক আছে, মানে এক্সেলে বিভিন্ন ধরনের রিপোর্ট মানে তৈরি করা, বিভিন্ন ফরম্যাটিং করা, ফর্মুলা দেয়া, এবং এক্সেলের কিন্তু আপনার খুব বেশি ফর্মুলা জানতে হবে সেটা না। আপনি হাতে গোনা ধরেন মানে 4-5টা ফর্মুলা জানলেই আপনি দেখবেন যে এইটা দিয়ে আপনি অনেক ধরনের রিপোর্ট আপনি তৈরি করে ফেলতে পারছেন। হ্যাঁ, এইটা আপনি শিখতে পারেন। আর এর পাশাপাশি ধরেন আপনার যেই সমস্ত মানে এআই টুলস আছে, এই এআই টুলস গুলো আপনি অ্যাডাপ্ট হইতে পারেন। চ্যাট জিপিটি আছে, জিমিনাই আছে, এই টুলস গুলো বা এইরকম আরো যে এআই টুলস গুলো আছে, যেখান থেকে আপনি লার্ন করতে পারেন এবং বিভিন্ন সময় বিভিন্ন ইয়ার আপনি হেল্প নিতে পারেন, হেল্প নিয়ে তখন আপনি করতে পারেন। তো এই এআই টুলস গুলো, টেকনোলজির, আপনাকে হয়তো প্রোগ্রামিং জানতে হবে না, বাট আপনি যদি এই এআই টুলস গুলো সম্পর্কে যদি না জানেন কিভাবে ইউজ করতে হবে, তো তখন দেখবেন যে আপনি মানে আরো অনেকের চেয়ে আপনি পিছিয়ে পড়বেন। বাট আপনার এই জিনিসগুলো জানা থাকলে তখন আপনি দেখবেন যে আলহামদুলিল্লাহ মানে খুবই ভালো করতে পারবেন। থ্যাংক ইউ ভাইয়া। জি, নেক্সট কোশ্চেন। জি, নেক্সট কোশ্চেন ছিল নাজমুল। আপনাকে আনমিউট করছি। নাজমুল হুদা ভাই, আপনি আনমিউট হয়েছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুল হুদা। আমি অর্থনীতি বিভাগে পিরোজপুর সরকারি কলেজ থেকে অনার্স মাস্টার্স দুটাই কমপ্লিট করেছি। এখন এই মুহূর্তে সামিট কমিউনিকেশনস লিমিটেডে এইচআর ডিপার্টমেন্টে সিসিটিভি সার্ভিলেন্স অপারেটর হিসেবে নিয়োজিত রয়েছি। 4 বছর আমি এখানে কর্মরত রয়েছি। আমার জানার বিষয় হয়েছে
আমি এই যে ভাইয়া প্রশ্ন করেছেন, আমিও এইচআর এ কেরিয়ার ডেভেলপ করতে চাই। আলামিন ভাই আমাদেরকে বলছে এক্সেলে খুব বেশি জানতে হবে। এখন আমি যেহেতু সিসিটিভি মনিটরিং করি, কিন্তু আমাদের প্রপারলি এইচআর এ কাজ মানে এক্সেলে বেসিক যে রিপোর্ট গুলো সেগুলো করতে হয়, কিন্তু অ্যাডভান্স যে কাজগুলো আমি একটা কোর্সও করেছি, কিন্তু আমার ডেইলি প্র্যাকটিস না থাকার ফলে ওই অ্যাডভান্স জিনিসগুলো আমি এটা আমার পুরোপুরি নখদর্পণে আনতে পারি না। এখন আমি কিভাবে কোর এইচআর এ শিফট হওয়ার জন্য আগাতে পারি, বা কি করলে আমি এইচআর এ জব পাবো, সিসিটিভি থেকে এইচআর এ শিফট হতে পারবো, সে বিষয়ে আমাকে কিছু ইনফরমেশন দিলে আমি খুশি হব। ধন্যবাদ। আচ্ছা, প্রথম কথা হলো আপনি বলেছেন যে আপনি রেগুলার প্র্যাকটিস আনতে পারছেন না। এটা কি মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে আপনার মানে কোম্পানিতে ওই ধরনের রিপোর্টের প্রয়োজন হচ্ছে না, এটা না না আপনি আসলে সময়ের জন্য পারছেন না, মানে কোনটা একটু কাইন্ডলি যদি বলেন। স্যার, আমাকে ওই সুযোগটা নাই, কারণ আমি যে এইচআর ডিপার্টমেন্টের আন্ডারে, বাট আমার ওই কাজগুলো করতে হয় না। ও এইটা, আচ্ছা আচ্ছা, আপনার মানে ওই রোলে নেই আর কি আপনি। জি জি স্যার, ওকে ওই ওকে রোলে ওকে। নেই, বাট আমি ওই রোলে কাজ খুঁজছি স্যার। আমি পিজিডি এইচআরএম করছি এবিপি থেকে, পাশাপাশি স্যার আপনার এই মেন্টরশিপে আছি। সীমান্ত ভাইয়া একটা বুট ক্যাম্প চালু করেছে ইয়ার লং, আমি ওখানে ওকে মানে ক্লাস করতেছি। আমি স্কিল ডেভেলপমেন্টের জন্য আমি নিজেকে ওইভাবে ট্রাই করতেছি, কিন্তু স্যার ওই অপরচুনিটি আমি এখন পর্যন্ত পাইনি। আমি আচ্ছা 2024 আচ্ছা, সাল থেকে ট্রাই করতেছি নিজের স্কিল ডেভেলপমেন্টের। ওকে ওকে ওকে। আচ্ছা, এখন পর্যন্ত আমাদের মানে 98 জন আপনারা আছেন। আপনারা একটু থাকেন, এই কোশ্চেনের অ্যান্সারের পর আমি একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বলবো। আই হোপ এটা খুবই কাজে দিবে আমাদের। তো প্রথমে আপনাকে যেটা বলবো যে আপনি যদি অন্য রোলে থাকেন, অন্য রোলে থেকে শিফট করতে চান, তাহলে যেটা আপনাকে করতে হবে আসলে আপনাকে তো মানে যেই রোলে কাজ করতে চাচ্ছেন সেই রোলে প্রথমে আগে শুরু করতে হবে। হুম। আর আপনি এই মানে এক্সেল, এটা এমন একটা স্কিল, এই স্কিলটা আপনার আসলে মানে সব ক্ষেত্রে আপনার কাজে দিবে। ঠিক আছে, শুধু এইচআর এর ক্ষেত্রে না, আপনি এখন যেখানে যে ইয়েতে করতেছেন এটাতেও হয়তো আপনার কাজে হবে। যদি আপনার ওই কোম্পানির যদি কোনো প্রপার সফটওয়্যার না থাকে, তাহলে কিন্তু অনেক তথ্য আপনি কিন্তু এই এক্সেলে করে সেই জিনিসগুলো রিপোর্ট কিন্তু আপনি ম্যানেজমেন্টের কাছে দিতে পারেন। ঠিক আছে, বা অনেক সময় আছে অনেক রিপোর্ট সফটওয়্যার থাকলেও সেখান থেকে কাস্টমাইজ অনেক রিপোর্ট তৈরি করতে হতে পারে। ঠিক আছে, অনেক কিছু আছে, অনেক ক্যালকুলেশন গুলো এগুলো আপনাকে করা লাগতে পারে। তখন আপনি কি করতে পারবেন যে আপনার ওই তথ্যগুলো আপনি এক্সেলে নিয়ে সেখানে আপনি ভিলুকআপ আছে, ইফ এলস আছে, এই জিনিসগুলো অনেক মানে আপনি এক্সেল থেকে এই ডাটাগুলো তৈরি করে করতে পারবেন। আর আপনি যদি এইচআর এ করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে ওইটাতে আপনার যে কোনো একটা জব দেখে আপনাকে শুরু করতে হবে। আপনি যদি এই রোলে যদি কাজ করতে থাকেন যেখানে আপনার এইচআর এর কাজ দেওয়া হচ্ছে না, এই স্কিলটা কিন্তু আপনার এইচআর এর ক্যারিয়ার পাথের মধ্যে কিন্তু খুব বেশি ভ্যালু অ্যাড করবে না। বুঝতে পারছেন ভাইয়া? তো এর জন্য যেটা করতে হবে আপনাকে, আপনি অন্য কোনো কোম্পানিতে যে আপনি জুনিয়র পজিশনে আছেন সেখানে জুনিয়র পজিশন থেকে হয়তো শুরু করতে পারেন, বা এক্সিকিউটিভ লেভেল যেটাতে আপনি অপরচুনিটি পান আসলে। তো আমি বলবো যে আপনি যদি এক্সিকিউটিভের অপরচুনিটি না খুঁজে যদি জুনিয়রও যদি হয়, তারপরেও আপনি সেখানে মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি মানে সুইচ করবেন। কারণ এটা আপনার ক্যারিয়ারের জন্য, নাইলে দেখবেন যে আপনার এটা দিন যত যাবে তত দেখবেন যে আপনার এটা আসলে ম্যাচ করতে পারবেন না। কারণ তখন আপনি আরো অনেক সিনিয়র হয়ে যাবেন, আপনার ফাইন্যান্সিয়াল অনেক বিষয়গুলো চলে আসবে। তো তখন আপনি দেখবেন যে একটা ধরেন আপনি একটা স্যালারিতে কাজ করছেন, তখন অন্য একটা রোলে গেলে স্বাভাবিক তখন আপনাকে ফ্রেশার হিসেবে বা জুনিয়র হিসেবে ট্রিট করা হবে, তখন কিন্তু আপনার স্যালারিটা অনেক কম হবে। তো এটা যত দিন যাবে তত আপনার জন্য অনেক আরো টাফ হয়ে যাবে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আমি নেক্সট কোশ্চেনের দিকে যাচ্ছি। এমডি রোমান হ্যান্ড রেজ করেছিল। আচ্ছা, নেক্সট কোশ্চেনের আগে আমি একটা জিনিস বলি। আমাদের এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আজকে লাইভ সেশনে 100 এর উপরে পিপল ছিলেন, মানে কন্টিনিউ একদম লাস্ট পর্যন্তই ছিলেন আমাদের। তো এখন যে জিনিসটা বলবো যে আমাদের এখানে যতজন যারা আছেন, আপনারা যখন কোনো কোম্পানিতে মানে জব করবেন, বা মানে সেটা আপনার যে পজিশনেই হোক না কেন, আপনি ওই কোম্পানি থেকে যখন আপনি দেখলেন যে না ওই কোম্পানির সাথে কি হচ্ছে না, আপনার হচ্ছে না, হ্যাঁ, আপনি এই রোলে আসলে কাজ করতে চাচ্ছেন, বা যেইটা আপনি এক্সপেকটেশন করছিলেন সেটা স্যালারি এক্সপেকটেশন হইতে পারে, আপনার কাজের এক্সপেকটেশন হইতে পারে, আপনার গ্রোথের এক্সপেকটেশন হইতে পারে, কোনো কিছুর সাথে ম্যাচ হইতেছে না, হ্যাঁ। তো এইখানটাতে আমরা অনেকেই যে ভুলটা করে থাকি সেটা হলো যে আমরা মানে ওই কোম্পানির সাথে মানে চলে যাওয়ার সময় একটা খারাপ রিলেশন করে ফেলি। ঠিক আছে,
এইটা কখনো ক্যারিয়ারে করবেন না। কারণ আপনি যদি এমন হয় যে ওই কোম্পানির সাথে আপনার ধরেন একটা কোম্পানি থেকে আপনি রিজাইন দিয়ে চলে যেতেই পারেন আরেকটা কোম্পানিতে, তা আপনি চেষ্টা করবেন যে এইটা যত আপনার মানে ভালো রিলেশন রেখে আপনি যেতে পারেন। হ্যাঁ, সেটা হোক মানে ম্যানেজমেন্টের সাথে, হোক আপনার কলিগস এর সাথে। হ্যাঁ, দেখেন আপনি আজকে যদি একটা কলিগস এর সাথে খারাপ সম্পর্ক করে যদি আপনি চলে যান অন্য একটা কোম্পানিতে, তখন এই কলিগসটাই কিন্তু এই কোম্পানিতে থাকছে বা অন্য একটা কোম্পানিতে যাচ্ছে, তখন কিন্তু কখনো আপনাকে কিন্তু রেফার করবে না, বা মানে এরকম কিন্তু মানে আপনার সাথে মানে দূরত্ব কিন্তু তৈরি হতে থাকবে, আপনার অপরচুনিটি গুলো আরো কমতে থাকবে। রাদার দেন আপনি যদি কি করেন যে আপনি যদি এই কোম্পানির সাথে চলে যাবার সময় যদি আপনার একটা ভালো সম্পর্ক থাকে, আপনার কলিগসদের সাথে যদি ভালো সম্পর্ক থাকে, আপনি কিন্তু ওই কোম্পানিতে আবার পুনরায় কিন্তু আপনি আসতে পারেন। এরকম কিন্তু অনেক হয়, আমাদের যেমন আইবসেও কিন্তু এরকম হয়েছে, কিন্তু আইবসেও ধরেন অনেক এমপ্লয়ি আমাদের এখান থেকে চলে গিয়েছে, আবার তারা আমাদের এখানে জয়েন করছে, তারা কাজ করছে, ইয়ে করছে। কিন্তু আমরা এই ভুলটা অনেক সময় আমরা করে থাকি। তো দ্যাটস ওয়াই আমার আজকে মনে হলো যে এই ইম্পর্টেন্ট কথাটা আপনাদের সবার সাথে মানে শেয়ার করা উচিত, যে আমরা যাতে এরকমটা কখনো না করি। কারণ আমাদের ক্যারিয়ারের অ্যালাইনমেন্টে অনেক সময় আমরা ভুল কোম্পানি চুজ করে ফেলতেই পারি। ঠিক আছে, আমি জবে ঢুকে তারপরে আমি দেখলাম যে না, এটা আসলে আমার জন্য না, যে রোলটাতে আমি কাজ করছি। জি প্লিজ নেক্সট কোশ্চেনের জন্য আমরা যাই। জি, এমডি রোমান, আপনাকে আমি আনমিউট করেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রোমান। আমি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ৪র্থ বর্ষের একজন শিক্ষার্থী। আমি আসলে ইউনিভার্সিটির ২য় বর্ষ থেকে প্রবলেম সলভিং বা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে আসছি বিগত ৩ বছর ধরে। এর বাইরে আমার খুব মানে অন্য কোনো স্কিল নেই। ইউনিভার্সিটিতে টুকটাক যে প্রজেক্টগুলো ছিল, ২-১টা প্রজেক্ট করেছি। তো সত্যি বলতে ওইগুলা শেখা হয় নাই, ইউটিউব থেকে দেখে দেখে করেছি। কিন্তু প্রবলেম সলভিংটা আমার ভালো লাগে, এটা আমি করে আসছি। কিন্তু বাংলাদেশের যে মানে টেক ইন্ডাস্ট্রিগুলা, যে টেক কোম্পানিগুলা রয়েছে, এগুলার মানে কোনগুলাতে ঠিক মানে ফ্রেশার্সদের রিক্রুট করার জন্য প্রবলেম সলভিং স্কিলকে প্রায়োরিটি দেওয়া হয়, সেই কোম্পানিগুলার মানে লিস্ট আমার জানা নাই। আর আকিজ আইবিওএস বা আকিজ আইবস, এখানে আসলে কিভাবে মানে ফ্রেশার্সদের রিক্রুট করা হয় একটু জানালে ভালো হতো। বিশেষ দোষ্ট আজকে আমার আসলে ব্রেন স্টেশনে স্টার কোডারের অনসাইট কোডিং টেস্ট ছিল, ওখানে আমি কোডিং টেস্ট দিয়েছি। এখন আকিজ আইবিওএস সম্পর্কে আমার আসলে জানা নেই, এটা জানানোর জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। প্রথম কথা হলো আমি বলবো আপনি খুব ভালো একটা কোশ্চেন করেছেন, সেটা হলো যে আপনি কোন কোন ইন্ডাস্ট্রিতে কিভাবে ইয়ে নেয়। তো এইটা আমি যেটা বলবো যে আমরা আসলে ধরেন প্রবলেম সলভিং করি, তো অনেক প্রবলেম সলভিং করলাম, এটা করে আসলে কি করবো, এটা করে কিন্তু মানে কোম্পানির যে কাজগুলো আছে বা কোম্পানির যে প্রবলেমটা আছে এই প্রবলেম গুলোই কিন্তু আসলে সলভ করবো। তো এই স্কিলটার জন্য আপনাকে আগে যেটা দেখতে হবে যে আপনি কোন কোম্পানিতে ধরেন জয়েন করতে চান, সেই কোম্পানিতে আপনি খোঁজ করতে হবে যে সেই কোম্পানিতে তারা কোন কোন টেকনোলজিতে কাজ করে। সেই টেকনোলজি গুলোর মধ্যে আপনি যে টেকনোলজিটা করতেছেন সেই টেকনোলজিটা সেটার সাথে ম্যাচ করছে কিনা, তাদের সাথে ম্যাচ করছে কিনা। তারপর সেই কোম্পানিগুলো যে প্রোডাক্ট এন্ড সার্ভিস গুলো নিয়ে কাজ করে, আপনি সেই প্রোডাক্ট এন্ড সার্ভিস গুলো যদি একটু নলেজ রাখেন, ডোমেন নলেজ যদি নেন, তাহলে কি হলো ওই ডোমেন নলেজের সাথে কথা বলে আপনি যদি কোনো একটা প্রবলেম সলভিং এর একটা এক্সাম্পল যদি আপনি ইয়ে করতে পারেন, আর এইভাবে করে যদি আপনি ইন্টারভিউ সেশনে যখন আপনি যাবেন, তখন দেখবেন যে আপনি আরো 10 জনের চেয়ে আপনি এগিয়ে থাকবেন। আপনার কি আছে, প্রবলেম সলভিং এর স্কিল আছে। আর আপনি যখন যেই কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির সম্পর্কে আপনি ন্যূনতম কিছু ধারণা আপনি নিয়ে গেলেন, এই ধারণাটুকু দেখবেন যে আপনাকে আরো 10 জনের চেয়ে এগিয়ে রাখবে। আর এইটা জানাটা আসলে মানে খুব বেশি টাফ হবে না। যে ধরেন তখন যে সার্কুলারটা হয়, সার্কুলারেই তো ধরেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে ইয়ে থাকে। আর সার্কুলারের আগে থেকেও আপনার নিজেকে যদি আপনি প্রিপেয়ার করতে চান, তাহলে আপনি এইরকম যতগুলো কোম্পানি আছে বাংলাদেশে, আপনি এর মধ্যে থেকে কিছু কোম্পানি চুজ করলেন, কিছু কোম্পানি চুজ করে তারা কোন টেকনোলজিতে কাজ করে এইগুলো আপনি কোম্পানির যারা সিনিয়র আছেন তাদের সাথে আপনি কানেক্টেড হয়ে আপনি জানার চেষ্টা করলেন। তখন আপনার নিজেকে আপনি ওই ধরেন 5টা কোম্পানি বা 10টা কোম্পানির যে ল্যাঙ্গুয়েজ গুলো নিয়ে কাজ করে তার মধ্যে থেকে কমন যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজটা আপনি কাজ করলেন, তাহলে আপনি তখন কি করতে পারলেন, আপনি ওই 5টা কোম্পানি বা 10টা কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে পারলেন। আর আরেকটা কোশ্চেন করেছিলেন যে আমরা কিভাবে এফিশিয়েন্টদেরকে রিক্রুট করি। আমাদের এরকম বিভিন্ন ধরেন আমরা আগেও লাইভ সেশন করেছি, কয়েকটা লাইভ সেশন করেছি, তারপর আমরা এই লাইভ সেশন থেকেও আমরা কিছু ইন্টার্ন নিব। তারপর আমরা প্রায় আমাদের আইবসের যে পেজটা আছে এই পেজে আমরা ইন্টার্নের জন্য সার্কুলার দিয়ে থাকি, এখান থেকে যারা অ্যাপ্লাই করে
তাদেরকে আমরা একটা দিই, তাদেরকে আমরা একটা ওয়ার্ক দেই, কাজ দেই। সেই কাজটা তারা যদি করে সাবমিট করার পর তাদের কাজের উপর, সেটার উপরে ভিত্তি করে তাদেরকে আমরা একটা ফিজিক্যাল একটা ইন্টারভিউতে ডাকি। ফিজিক্যাল ইন্টারভিউতে ডেকে তারপর আমরা তাদেরকে রিক্রুট করি। তো এইখানটাতে যে বিষয়টা হলো যে দেখা যায় যে অনেকেই অ্যাপ্লাই করে, কিন্তু অ্যাপ্লাই করার পর যখন কাজ দেওয়া হয়, কাজ দিলে সেখানে ধরেন আপনার এর আগে ধরেন 1000-এর মতো অ্যাপ্লাই করেছিলেন, হ্যাঁ, কিন্তু 1000-এর মতো অ্যাপ্লাই করার পরে আমরা যখন নাকি একটা টেস্ট দেওয়া হয়েছে তাদেরকে, সেই টেস্টের ইয়েতে কাজে কিন্তু ধরেন 1000-এর থেকে প্রায় মানে 100 জনের মতো সাবমিট করেছিলেন, বাকি 900 জন কিন্তু সেটাতে মানে কাজটা প্রপারলি সাবমিটই করেননি। আবার এই 100 জনের মধ্যেও আমরা যেটা করে দেখছিলাম যে 30 জনের মতো কাজটা মানে মোটামুটি করতে পেরেছিলেন, ঠিক আছে। তো এইখানটাতে এই জন্য আমি বলবো আপনাদেরকে, আপনারা যে স্কিলে শিখেন না কেন, আপনি ইউআই ইউএক্স শিখেন, আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখেন, আপনি পিএইচপি শিখেন, লারাভেল শিখেন, আপনি ফ্রন্ট এন্ড শিখেন, আপনি ব্যাক এন্ড শিখেন, কিন্তু আপনি যেই জিনিসটা শিখছেন সেটা আপনি খুবই ভালো করে শেখার চেষ্টা করেন। তাহলে দেখবেন যে আপনার ইন্টার্নশিপের পরে যে পারফরমেন্স, আপনার মানে প্রফেশনালিতে যাওয়া, তারপর পার্মানেন্ট হওয়া, মানে আপনার ক্যারিয়ারে আপনাকে আসলে কেউ আটকাতে পারবে না। কারণ বিলিভ মি, আমাদের এই আইটি সেক্টরে, ইন্ডাস্ট্রিতে মানে স্কিল লোকের মানে প্রচুর অভাব আছে। স্কিল লোকের মানে আমরা কোম্পানিগুলো আসলে এই স্কিল পার্সন গুলোকে খুঁজতেছে, কিন্তু তারা ওইভাবে পাচ্ছে না। আর আমরা এদিকে কি হচ্ছে যে আমাদের ধরেন শত শত মনে করে যে সিএসসি করা বা এরকম আমরা মানে অল্প অল্প শিখে রেখে দিয়েছি, এরকম ধরেন আমাদের কিন্তু হাজার হাজার মানে এরকম লাখ লাখ কিন্তু মানুষ আছে। কিন্তু বাট আমরা যদি একটু আমাদের ক্যারিয়ারের দিকে যদি ফোকাস থাকি, একটু যদি আমরা আমাদের এটাকে যদি ওই লেভেলে নিয়ে যাই, মানে টেস্ট বেসিসে যদি নিজেদেরকে রেখে না দিই, যে দেখা গেলো যে আমি একটা প্রজেক্ট করছি, যে হ্যালো ওয়ার্ল্ড একটা প্রজেক্ট করলাম, তারপর ধরেন এরকম ছোট টেস্ট বেসে কিছু এন্ট্রি দিলাম, দিলাম, মানে এইরকম প্রজেক্টে আসলে আপনার কোনো হবে না। আপনি রিয়েল ওয়ার্ল্ডের যে কোনো একটা এক্সাম্পল নিয়ে সেই এক্সাম্পলটাকে, সেই প্রবলেমটাকে আপনি সলভ করেন, সেই একটা ছোট একটা অ্যাপ্লিকেশন বানান। তারপরে যেভাবে যে আমাদের ইয়েতে সুন্দর করে আকাশ অনেক সুন্দর করে ডিসক্রাইব করছে যে কিভাবে আপনার এটাকে আপনি মানে শো করবেন আদার্স পার্সনের কাছে। থ্যাংক ইউ ভাই, আশা করি বুঝতে পেরেছি। আলিফ, আপনাকে আনমিউট করা হচ্ছে, আপনি কি আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। আমি আলিফ, বর্তমানে হেলথ ইকোনমিক্সে পড়ালেখা করছি ঢাকা ভার্সিটিতে। বর্তমানে 3য় বর্ষে আছি ইনফ্যাক্ট। আমার কোয়েশ্চেন ছিল মূলত আকাশ ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই। মূলত কথাটা হচ্ছে, আমি নিজে ডাটা অ্যানালাইসিস প্রায় 1.5 বছর ধরে করতেছি। আমি রিয়েলি ফ্যাসিনেটেড অ্যাবাউট ইট, অ্যান্ড আমার মেইনলি যাওয়ার ইচ্ছা হইতেছে ডাটা সায়েন্সের দিকে। লাইক আমি এনএফএল শিখতেছিলাম, ন্যাশনাল এনএলপি শিখতেছিলাম, সরি। তো আফটার দ্যাট যেটা দেখলাম যে স্যার, আমাদের যে বর্তমান ইন্ডাস্ট্রিটা, টেক ইন্ডাস্ট্রিটা এখনো পর্যন্ত হচ্ছে ওইভাবে রেডি না ডাটা সায়েন্টিস্টদের নেওয়ার মতো। সো কখন রেডি হইতে পারে, ইজ দেয়ার এনি ক্লু? আমি এখনো ওইভাবে বুঝতে পারতেছি না, কাজ রিসার্চের দিকে সাধারণত দেখা যাচ্ছে এখনো পর্যন্ত ওইভাবে গ্রো করে নাই বাংলাদেশের মার্কেটটা। সো ইন দ্য ফার্দার ফিউচার কিভাবে গ্রো করবে বা সামথিং একটু জানার ইচ্ছা ছিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। যেহেতু আসলে বাংলাদেশের মার্কেট এখনো রেডি না, তো এবং আপনি যেহেতু ফ্যাসিনেট অ্যাবাউট ইট, তো আপনি বাইরের যে রিমোট জব গুলো আছে আপাতত আপনি ওইখানে ট্রাই করতে পারেন যতদিন না বাংলাদেশের মার্কেট রেডি হয়। বাংলাদেশের মার্কেট আসলে এটা তো বলাটা খুবই ডিফিকাল্ট যে কত দিনে রেডি হবে, বাট এআই যেভাবে মানে এক্সপ্যান্ড করতেছে, ডাটা সায়েন্স এর ভ্যালু আস্তে আস্তে বাড়বে, এটা স্বাভাবিক। তো আশা করা যায় আগামী 4-5 বছরের মধ্যে হয়তো অনেক বড় একটা রেগুলেশন আসতে পারে এআই বা হচ্ছে ডাটা সায়েন্স এগুলোর উপরে। তো ততদিনে আমি সাজেস্ট করবো আপনাকে, আপনি রিমোট জব গুলো ট্রাই করেন বাইরের কান্ট্রিতে, কারণ ইউএসএ, কানাডা এই সব কান্ট্রিতে অলরেডি হিউজ অপরচুনিটিস আছে আই গেস। তো আপনি বাইরের রিমোট জব গুলো ট্রাই করেন আনটিল বাংলাদেশের মার্কেট রেডি হয়। বাংলাদেশেও হয়তো কোনো কোনো কোম্পানিতে কাজ করে, আপনি একটু রিসার্চ করেন, তাহলে আরো বেটার আইডিয়া পাবেন। থ্যাংক ইউ ভাই। ওকে, ঠিক আছে। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই 8ম লাইভ সেশনে জয়েন করার জন্য। আপনাদের আন্তরিক উপস্থিতি আমাদেরকে আসলে খুবই মুগ্ধ করছে। আমরা নেক্সটেও এই ধরনের আরো সেশন করার জন্য মানে অনুপ্রাণিত করবে আমাদেরকে আপনাদের এই উপস্থিতি। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।